গল্প মেঘের আড়ালে ফিরে আসা সিজন 2। লেখিকা ফাতেমা জোহরা নাবিলা। ভার্সিটি ক্যাম্পাসে মাঠে সবুজ ঘেরা ঘাসের মাঝে উল্কোথুলকোভাবে দাঁড়িয়ে আছে ইয়াদ। মুখে তার সেই এক গালে গর্ত ভরার টোল পড়া নজরোকরা হাসি। তার ঠিক সামনে মাথা নিচু করে অপরাধী ন্যায় ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে কাঁধের ব্যাগের বেল্ট কচলাচ্ছে নূর। মনে হচ্ছে এক্ষুনি কচলাতে কচলাতে এই বুঝি ছিঁড়ে ফেলবে। নূর এবার মাথা তুলে কিছুটা ভয়ে ভয়ে আর চোখে ইয়াদের দিকে তাকালো, মূলত ইয়াদকে পর্যবেক্ষণ করার জন্য। লোকটার মতলব কি? কখন থেকেই তাকে ডেকে এনে এভাবে দাঁড় করিয়ে রেখেছে? মুখ ফুটে কিছু বলছেও না, শুধু রহস্যময়ভাবে তার দিকে তাকিয়ে কেমন হাসছে। অসহ্যকর। নূর গাল ফুলিয়ে মনে মনে বলে উঠল। সাদা থ্রি-কোয়ার্টার প্যান্টের উপরে সাদা টি শার্ট, উপরে বেবি পিঙ্ক ফ্ল্যারের শার্ট পরিহিত, যার দমকা হাওয়াতে কিছুক্ষণ পর পর মৃদু উড়ছে। বরাবর এর মতো টি শার্টের মাঝে সানগ্লাসটা ঝুলানো, আর শার্টের হাতা কনুই পর্যন্ত ঘোটানো। চেহারাতে কেমন জানি এক ক্লান্তির ছাপ। চোখগুলো কিছুটা ফুলে লাল হয়ে আছে। চোখের নিচে নিঘুম রাত জাগার কালচে দাগও পড়েছে। কই 2 দিন আগেও তো এই দাগগুলো ছিল না তাহলে? ইয়াদ এবার ধীর পায়ে আমার সামনে আসতে লাগল, মুখে তার সেই মাতাল করা মুগ্ধ হাসি। আমার কাছে এসে নিজের এলোমেলো চুলে হাত বুলিয়ে ব্রাশ করে নিল, সাথে আমার দিকে এক নজর তাকিয়ে হাত টেনে তার সাথে হাঁটা ধরল সামনের দিকে। আমাদের থেকে কিছু সামনে 10-12 জনের ভিড়ের মধ্যে মাঠের মাঝ বরাবর বটগাছের সামনে আমাকে তাদের মাঝে নিয়ে আসলো। তাদের মাঝে এনে আমার হাত ছেড়ে দিল আর ইশারা করল তাদের সাথে বসতে। আমি কিছুটা ভয় কৌতূহল নিয়ে আশেপাশে একবার চোখ বুলিয়ে সবুজ ঘাসের উপর প্রায় বসার সাথে সাথেই উনি ওনার ফ্রেন্ডকে হাতের ইশারা দিলেন, দিয়ে আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে এক হাসি দিলেন। বুক থেকে সানগ্লাসটা নিয়ে খুলে চোখে দিলেন। তার হাসিতে আজ কিছুটা রহস্যময় খিচুড়ির গন্ধেও টের পাচ্ছি আমি। আচ্ছা, ছেলেটার মাথায় ভুলে টুলে এই বটগাছের কোনো ছেঁকা খাওয়া? বীর নারীর প্রেতনির এসে তার ঘাড়ে আছড়টাছড় করল না তো? আবার এমনই যেই ধবধবে ধলা বিদেশি বিলাতি বিলাই করলে করতেই পারে, এই নিয়ে কোনো সন্দেহও নেই। সেই সুখে হয়তো কথা নাই, বার্তা নাই, এত চিরল দাঁতের অ্যাড দিচ্ছে মহাশয়। যে আগে ভুলেও একটু হাসত না, কথা কথায় খালি আইটেম বোম হয়ে ব্লাস্ট হতো, সেই আজ 02। ভাবনায় ইতি পড়ল গিটারের টোনে। চুপচাপ বসে তুমি মেঘের আড়ালে, দূতেরা তোমায় নিয়ে গান লিখে যাবে। তোমার পথ চেয়ে সারাটা জীবন আমার দিন রাত আজ হয়েছে পাগল। এই মন কিছু বোঝে না, জীবন তোমাকে ছাড়া। ঝরিয়ে দাও অসীম অক্ষরে, ঝরিয়ে দাও বৃষ্টি সুর ধরে, ঝরিয়ে দাও তোমার শীতল প্রেমে। মেঘে উড়ে উড়ে আসো বৃষ্টি সুরে, ভেজা শালিকের কলরবে। যেটুকু সময় পাবো তোমায় কাছে, আপন করে নেব ভুলে। এই মন কিছু বোঝে না, জীবন তোমাকে ছাড়া। পুরোটা গান উনি আমার দিকে তাকিয়ে গাইলেন। তো এবার কি বলবে ম্যাম? কথার খেলাপ করবে নাকি কথা রাখবে? কথার খেলাপ করা কিন্তু আমার সাথে ভুলেও করা যাবে না, কারণ আমি একদমই কথার খেলাপ করার পছন্দ করি না। আমি তোমার কথা রাখার জন্য এই 2 দিন তোমার সামনেও আসিনি, তাই আশা করব তুমি তোমার কথা রাখবে। আপনি আগে থেকেই গিটার বাজাতে পারতেন। ইয়াদ আর সাথে গানও। কিছুটা অসহায় চেহারা করে। ধোকা, এত বড় ধোকা দিলেন শেষমেশ আমায়। ইয়াদের বিপরীতে নূর বলল, ওহু, আমি ছোট থেকেই ভালো গান গাইতে পারতাম, কিন্তু গিটার বাজানো একদমই জানতাম না। তোমার জন্য এই 2 দিনে দিন রাত এক করে শিখতে হয়েছে। তুমি যে এমন এক সত্য দিয়েছিলে, গিটার বাজিয়ে সবার সামনে গান গেয়ে শোনাতে পারলে। তুমি আমার প্রপস একসেপ্ট করবে তো? এখন কি করবে?
ভ্রু নাচিয়ে বিশ্বজয় করা হাসি দিয়ে বলল ইয়াদ। নিজের কথায় প্যাচে নিজেই যেই এমন বাজেভাবে ফেঁসে যাব তা কখনো কল্পনাতেও জল্পনায় গিয়ে চিন্তা করিনি। আমার এখন জিজুর উপরে ভীষণ রাগ লাগছে। তার কথা শুনেই তো এমন কন্ডিশন দিয়েছিলাম। এখন কি করব? নাও তো করতে পারবো না আর। ওয়াটে টেনে টুনে কপাল কি হবে এখন আমার। যে সাইকো থেকে দূরে থাকার জন্য এত কিছু সেই এসে জুটল কপালে। আমার থেকে কোনো উত্তর না পেয়ে ইয়াদ ভাই আবারও বলতে লাগলেন, তো রেডি তো কাল থেকে ফাইনালি শুরু হতে যাচ্ছে। হাসি দিয়ে বলল ইয়াদ। আমি ওনার কথায় ভাবলেশহীনভাবে উত্তর দিলাম, কি শুরু হবে আবার? নতুন করে আর কি লাইলা আসার বাকি আছে এই ছোট জীবনে। যার দুষ্টু নাক টেনে লাইলা ভ্রু নাচিয়ে কেন আসবে? তোমার জীবনে আসলে এই ইমতিয়াজ সিদ্দিক ইয়াদ আসবে। তোমার ভাষায় মেঘের আড়ালে এক ছিলতে সুপ্ত শুভ্র প্রেমের আগমন নিয়ে। কাল রেডি থেকেও কলেজের শেষে এই ইয়াদের লাভ টর্চার সহ্য করার জন্য ম্যাম। আর শোনো, রাত্রে ফোন দিলে প্রথমবারই ফোনে রিসিভ করবা। যদি না ধরো তাহলে ডেভিল স্মাইল দিয়ে চোখ থেকে সানগ্লাস নামিয়ে চোখ টিপ দিয়ে চলে গেল। নূর হুতম ভব হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। আর মনে মনে খুব বাজে গালি গালাজ আসছে ইরফানের উপর। তার জন্যই আজ এই কোবলার ছোবলা পড়তে হলো। বাসায় এসে দেখি মেইন দরজায় পুরো খোলা। বাসায় তো আমি ছাড়া আপাতত কেউ নেই। তাহলে খোলা কেন? তবে কি আজ আমার বিশ্ব হার্ট অ্যাটাক খাওয়ার দিবস? আমি শুকনো ঢোক গিলে ভিতরে এসে দরজায় আড়ালে দাঁড়িয়ে পড়লাম। ভয় ভয় আশেপাশে মাথা ঢুকিয়ে উকি ঝুঁকি দিয়ে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করছি। এই ভর দুপুরে কোনো চোর ডাকাতের আগমন আবার রটল না তো? আশেপাশে চোখ বুলিয়ে সামনে তাকিয়ে আমার চোখ ইতিমধ্যে চৌর্গ গাছ। আমার প্রাণপ্রিয় গুণধর আব্বাজান হলরুমে সোফায় বসে খুব মনোযোগ দিয়ে সময় টিভিতে নিউজ দেখছে। তাহলে এটা উনারই কাজ, কোনো চোরের না। আজ যদি আমার জায়গায় ভুলবশত আম্মু আসতো, তাহলে বিনা নোটিশে জ্যৈষ্ঠ মাসে ছোটখাটো বৈশাখ মাসের আদি তুফান হয়ে যেত বাসায়। আমি দরজায় লাগিয়ে আব্বুর সামনে গিয়ে কপাট রাগ নিয়ে দাঁড়ালাম। আহা নূর, কি হচ্ছে কি? টিভির সামনে থেকে সরে দাঁড়া আম্মু, নিউজটা দেখতে দেয়। দেশের কি ভয়াবহ অবস্থা। মাথা ডানে বামে এই দিক সেই দিক করে বলল, রাখো তোমার দেশের নিউজ। এখানে নিজের মেয়েরই নিউজ ঠিক নাই, আর তুমি সেখানে দেশের নিউজ নিয়ে বসে আছো আব্বু। মানে মানে টানি হিটিয়ে বাদ দাও। এখন বলো আম্মু আর আপি চট্টগ্রাম থেকে কবে আসছে? তোমার সাথে কথা হয়েছিল আম্মুর সাথে এই বিষয়ে? সামনে থেকে সরে দাঁড়িয়ে টেবিল থেকে পানি খেতে খেতে আব্বুকে বললাম, হ্যাঁ হয়েছিল আজ। কি বলল আম্মু? বলল, আজ রাতের বাসে উঠছে তোর আম্মু আর আপি। বুঝছিস আম্মু, বাপ মেয়ের শান্তির দিন শেষ, হতাশের সুরে। কাল সকাল সকাল আসছে তোর আম্মু আমাদের বাপ বেটিকে পুনরায় আবার তার অত্যাচারে জ্বালাতে। তাই তো অফিস থেকে হাফ বেলার আজ ছুটি নিয়ে এসেছি। বাপ মেয়ে আজ জমে আড্ডাবাজি করবো আর ফুচকা কাচ্চি পার্টি করব। আইডিয়াটা কেমন? হোয়াট এ আইডিয়া! 32 বাতি দিয়ে। আগে বল, লাঞ্চ করেছ না শুধু নিউজই দেখছ? না, তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুই আসলে একসাথে খাবো বলে। অরে আমার আব্বুরে, গালে চুমু দিয়ে, আচ্ছা তুমি তাহলে টিভি দেখো, আমি 10 মিনিটে ফ্রেশ হয়ে আসি। তারপর একসাথে লাঞ্চ করছি। আচ্ছা। আর শোনো, আব্বু আর ভুলেও কোনোদিন এভাবে দরজায় খোলা রেখে টিভি দেখবে না। দেশের খবর প্রেমিকের সাথে একটু বাড়ি প্রেমিকও হও। আমার জায়গায় বাই এনি চান্স নানুর মেয়ে থাকলে তোমার টাক্কলো মাথায় এতক্ষণে ছোটখাটো টনেরও বয়তো। দুপুরে লাঞ্চা করে রুমে এসে লম্বা করে গোসল সেরে নিলাম। তারপর আসরের নামাজটা আদায় করে নিলাম। নামাজ শেষে ফ্যান ফুল বাড়িয়ে চেড়ে খাটে এসে বালিশে ভিজা চুল এলি ক্লান্তি শরীরে সারাদিন চিন্তা ভাবনা ভুলার জন্য এক শান্তি ঘুম দিলাম। আব্বু ডাকে সন্ধ্যায় 6টা হেলেদুলে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে চটজলদি আগে মাগরিবের নামাজ আদায় করে নিলাম।
তারপর রেডি হয়ে বাপ মেয়ে মিলে বের হলাম ঘুরতে। বের হওয়ার আগে ফোন চার্জিং দিয়ে গেলাম। আব্বুর সাথে যেহেতু বের হচ্ছি সেখানে ফোনের কি দরকার, ফোনেও তেমন চার্জ নেই, লো ব্যাটারি বেশি না, মাত্র 30%। তাই ফোন বেটা আজ বাসায় ঘুমাক চার্জিং পয়েন্টে। রাত 10টায় আব্বুর সাথে বাসায় ফিরলাম। আজ দিন যেমন কাটুক, কিন্তু আব্বুর সাথে কাটানো সন্ধ্যায় মুহূর্তটা বেশ ছিল আমার কাছে। ফুচকা পার্টির সাথে পাঠাগারের সিনেমা হলে দেবী মুভি, আর ডিনারে দেখাচ্ছি ভাইয়ের কাচ্ছি। আহহ, আর কি লাগে এই জীবনে। কাল আপিকে জ্বালানোর মতো যথেষ্ট। আমাকে রেখে একা একা আম্মুর সাথে চট্টগ্রামে যাওয়ার শাস্তি হো। ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর ফেসবুকে পোস্ট করছি। বেস্ট ডেট উইথ আব্বু আপুকে ট্যাগ করে পোস্টটা করলাম। ইহাকে এক ধরনের পোড়ানো নিন্দা টেকনিক বলে। হা হা। পোস্ট করে ইজি চেয়ারে গায়েলি বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আজ আকাশে একটাও তারা নেই। মেঘগুলো জমে ছুটাছুটি করছে, হয়তো বৃষ্টি হবে। হঠাৎ ফোনে 2-3টে মেসেজিংয়ের টোন বেজে উঠল একসাথে। মেঘলা আকাশ থেকে চোখ ফিরিয়ে হাত মুঠো ফোনে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজিং অপশন গিয়ে আমি এক ঢোক গিলে ভয়ে ভয়ে কাপা কাপা হাতে ফার্স্টে কল লিস্টে গেলাম। কল লিস্টে আমি তাকিয়ে পুরো শুদ্ধ ভুনে গেলাম। 66 মিস কল। হাউ। আমি হয়ে বসে আছি আর ভাবছি কি করব এখন। প্রথম মেসেজ, তোমার দুরন্ত সাহসের তারিফ না করে আমি পারলাম না। ভালো ভালো বলছি, ফোন রিসিভ কর রাইট নাও। রাত 8:56। দ্বিতীয় মেসেজ, বলেছিলাম না আজ রাতে ফোন দিব। প্রথম কলেই ফোন রিসিভ করা চাই। ডেমেডিট, তাহলে রিসিভ কেন করছো না? ইগনোর করছো আমাকে আর কে? যদি করে থাক বা ভেবে থাকো তাহলে এর ফলাফল কিন্তু ভালো হবে না তোমার জন্য। রাত 9:30। তৃতীয় মেসেজ, জান পাখি আর তুমি বড্ড বড় ভুল করে ফেলেছ। এর শাস্তি যে তোমাকে পেতে হবে ময়নার মা। তুমি এই ইয়াদকে ইগনোর করেছ, তার শাস্তি তো আর ছোটখাটো হবে না বেবি। কাল তো তোমার ক্লাস টেস্ট আছে তাই না? বি রেডি অ্যান্ড প্রিপেয়ার ইয়োর মাইন্ড ফর টুমোরো মাই গার্ল। কাল দেখা হচ্ছে। রাত 11:30। বসা থেকে উঠে দাঁড়ালাম। রাগে ভয় ক্রমশই আমার মাথা ফেটে যাচ্ছে। ইয়াদ কি করবে কাল? মুঠোফোনের দিকে পুনরায় তাকিয়ে চট করে লক্ষ্য খুললাম। আবারও কল লিস্টে গেলাম। গিয়ে দ্বিতীয় নাম্বারে ফোন দিলাম। প্রথম রিং হতে ওই পাশ থেকেই হ্যালো, ঘুমো ঘুমো কণ্ঠে। ওই বজ্রজাত মাইয়া দেশে কি ছেলে টেলে অভাব পড়ছে যে তুমি সে দুঃখে এই আহাম্মকের সাথে প্রেমে পড়ছিলে আপি? ঝাঁঝালো গলায়, এও কি হইছে নূর? এভাবে বলছিস কেন? চিন্তিত সুরে, ইরফান আবার কি করছে? কিছু বলছে তোরে? আপি আমি তোমারে কইয়া দিলাম, ওই ইরফানের ফালতু আইডিয়ার জন্য আমি যদি আমাদের কলেজের এক্স স্টুডেন্টের হাতে অকালে কাল মারাটারা যাই, তাহলে আমি ভূত হয়ে হলেও সর্বপ্রথম এসে তোমার বদের হাড্ডি অর্ফে ইরফান নোনার ঘাড় আগে ভালো করে মটকিয়ে যাব। রাতে আর কোনভাবেই আমার চোখে ঘুম দেখা মিলল না। পুরো রাতে নির্ঘুম কাটিয়ে দিলাম। বলি হবে কি করে? এত অতিরিক্ত মাথায় চাপ নিয়ে কি শান্তিতে একটু ঘুমের সমুদ্র পাড়ি দেওয়া যায়? একে তো সে উগান্ডারিয়ান বাত্তামিট প্রেসিডেন্টের অতি হাই লেভেলের টেনশন। আমার মাথায় গরম গরম চাপ উড়ি উড়ি করে রটে চলছে। দ্বিতীয়ত জমের আলতা প্রো মেক্স অতি সম্মানী ভদ্রলোক। সেকেন্ড হাই প্রেশারের নানা আইসিটি বাবাজিকা আর এক্সাম। অথচ আমার একদমই প্রিপারেশন নেই। বলি থাকবে কি করে? একদিনেই যদি এমন 1.5 ইঞ্চি ফুটা কপালে গুরুদশা রেডিমেড লিখা থাকে। শনি রাহু এক্কেবারে হক্কাল হক্কাল। এই মাসুম বাচ্চার জন্য তাহলে কি এই জীবনে আর সুস্থ স্বাভাবিক থাকা সম্ভব? অলস ভনিতে সামনে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:05 বাজে। এক্সাম 9:30, মানে হাতে এখনো ঠিকঠাক চিন্তা করার জন্য 2.5 ঘন্টা বাকি আছে।
নূর রে, খাট থেকে উঠে হাঁটতে হাঁটতে এই ছোট জীবনে নাতিপুতিদের বিয়া শাদিতে উড়াধুরাভাবে একটা লুঙ্গি কাপড় ডান্সে নাচতে মন চাইলে, আর নিজের ওই কি লুতুপুতু কিউব ক্রিকেট টিম করতে চাইলে, আর তাদের বাবাকে প্রাণ মন দিয়ে দেখতে চাইলে, সুস্পষ্টভাবে বাসায় বসে বসে আমার গুণধর টাকলু বাবা আর নানুর মেয়ের দ্য গ্রেট আমাজন বাসিন্দার ঝগড়াফসাদ দেখতে হলেও তোকে আজ যে করে হোক বাঁচতে হবেই। এই অভিযান নূরের অভিযান। মাথা ঠিক রাখার জন্য আর ঘুমন্ত আইডিয়া জাগ্রত করার জন্য এখন এই মুহূর্তে প্রয়োজন শুধু এক কাপ গরম গরম করা চা। ব্যালকনি দাঁড়িয়ে মিনি জগিং করছি আর ধোয়া উঠা চা খাচ্ছি, সাথে ভাবছি আজ যদি কলেজে পি টেস্ট নামক পরিমা না থাকতো তাহলে মাথা প্রেসার কুকার না বসিয়ে কলেজ অনায়াসে মিস করা যেত। কিন্তু ওই যে নসিব বলে কথা আমার। আরে আরে রফিক ভাই যে। আরে আরফাজ, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এত সকাল সকাল যে? জগিংয়ে গিয়েছিলেন নিশ্চয় ভাইজান। মুচকি হেসে, দূর মিয়া কি যে বলো না তুমি। এই জগিং ফগিং আমার দ্বারাই হবে না। বউ আমার বাড়িতে নাই। চট্টগ্রাম গ্রামে বোনের বাড়ি থেকে আজ ফিরছে। সেই সুযোগে সৎ ব্যবহার করে আক্কাসের দোকান থেকে সকাল সকাল গিয়ে এক্কেবারে গরম গরম লুচি আর আলুর দম নিয়ে আসলাম। জীবন যেহেতু একটাই, এত বেঁচে সেচে অখাদ্য খাবার খেয়ে কি লাভ বলো? চলো তুমি ও আমার সাথে একসাথে জমে আজ আমার সাথে নাস্তা করবা, লুচি আর আলুদম দিয়ে। আহহ, আরে বাহহ, ওয়াটে টেনে টুনে আইডিয়া আব্বু। মাথা হাত দিয়ে, অরে আমার আব্বুরে, আমি যে তোমার আসল মেয়ে তা কোনো সন্দেহ নেই। কি চিন্তা শক্তি আমাদের দুইজনের। আহহ। ব্যালকনি গ্রিল ধরে বাসার নিচে তাকিয়ে বলল নূর। সবেমাত্র এক্সাম দিয়ে কলেজে মাঠে পেরিয়ে বের হচ্ছে নূর। মুখে তার এক রহস্যময় হাসি ঝিলিক। তার পাশে আয়াত নূরের সাথে হাঁটছে আর কিছুক্ষণ পর পর নূরের মুখের দিকে তাকিয়ে হাবভাব বুঝার চেষ্টা করছে। আজ অশান্ত মাইয়া এত শান্ত যে। তাহলে কি সংকেত বুঝলি? নূর, কিসের? আমার মুখের। আয়াতের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। বলি, তোর কি ডর ভয় নাই বইন? কিসের? চিন্তিত সুরে। তোর শনির রাহু থাকতে আর কিছু লাগে তোর? নূর কিছু বলতে নিবে তখনই তাসফিটনেরও গতিতে দৌড়ে আসলো ওদের সামনে। দোস্ত, হাঁপিয়ে, জোরে জোরে শ্বাস নিয়ে। কিরে ছেকা খাওয়া বেকা হওয়া 102 নম্বর প্রেত নির্বীর পুরুষ। হাঁপানি রোগীদের মতো হাঁপাচ্ছিস কেন? নূর, আবার কি ছেকা টেকা খাইয়ে আইলি তাসফি? মানিজ্য কি আর কিছু বাকি রাখবি না আমাগো শালা? আয়াত, ওই শাকচুন্নিরা চুপ থাকবি তোরা। যাদের জন্য করি চোর তারাই কই আমায় চোর চোর। আল্লাহ কি কপাল আমার। তাসফি, ছি তাসফি ছি, তুই শেষমেশ চুরি ডাকাতি ভয়ঙ্কর কাজে নেমে পড়লি। আল্লাহ কি সাংঘাতিক ব্যাপার স্যাপার। ছেকা খাইয়ে মার্কেট পাস না বলে শেষমেশ। মুখে 2 হাত দিয়ে তোবা কেটে বলল নূর। ওই চুপ, ফাজিল মাইয়া। বলি মুখে যে এত বলি ফুটছে তা বাহিরে গেলে আদৌ মুখে থাকবো তো? আসার সময় দেখে আসলাম তোর যমরাজ কলেজের বাহিরে মামা টংয়ের দোকানে আইএসি ভঙ্গিতে বসে চা খাচ্ছে, আর তোর জন্য কোনো খারাপ আশটাস মনে রেডি করছে। বি রেডি ইয়োর সেলফ এন্ড অল দ্য বেস্ট দোস্ত। কি বলছিস কি? দোস্ত এখন কি করবি তুই? আয়াত, কি আর করব? এখানে তো আর সারাদিন থাকা যাবে না, বাহিরে তো যেতেই হবে। চল, কিছু হবে না, আজ এর একটা বিহিত আমাকে করতেই হবে। রেগে, কক ক ক কি তা ককরবি শুনি? তোতলি বলল আয়াত। জানি না, কিছু একটা তো করব। তুই ভয় পাচ্ছিস কেন বেকুব? ফোনে কাউকে ফোন করতে করতে। দোস্ত এই টাইমে তুই কারে ফোন দেস? তাসফি, হুসস। কই তুমি? আর কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। চল, দাঁড়িয়ে আছিস কেন? বলে নূর হাঁটা ধরল সামনে গেটের দিকে।
বুঝিস তাসফি, পড়াশোনা করে কি লাভ? আর ক্লাসে একসময় টপার হয়েও কি লাভ? হুদাই টাইম পাস যত সব। কিছুটা উচ্চস্বরে বলল নূর। নূরের কথায় ইয়াদ চায়ের দোকানে বেঞ্চি থেকে ঘুরে তাকালো তার দিকে। কিছুটা কপাল কুঁচকে তার কথা বুঝার চেষ্টা করছে। কি বলছিস সেই সব? অতি চাপে মাথা গেছে তোর? ফিসফিসিয়ে বিপরীতে বলল তাসফি। ঠিকই তো বলছি, ভুল কি বললাম বল? যদি এত পড়াশোনা করে শেষমেশ আবারও অল্লি গল্লি টাইপ মাস্তান পোলাপাইনদের মতো চাল্লা ফাল্লা নিয়ে ঘুরে ফিরবি। আর মামার দোকানে আজ থেকে ঠিক 5 বছর পর এসে বেঞ্চিতে বসে পায়ের উপর পা তুলে চা খাইবি। তাইলে এত কষ্ট করে ডিগ্রি অর্জন করে কি লাভ তোর? পড়ালেখা বাদ দিয়ে দোস্ত, মামা ঠিক পাশের ওই দোকানটা ভাড়া নেয়। হাত দিয়ে ইশারা দিয়ে, আর নিজের একটা চায়ের দোকান দেয়। যদি পড়ে খালি না পাস। ইয়াদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজরে কথাগুলো বলল নূর। সেকেন্ডের মধ্যে ইয়াদের হাতে থাকা চায়ের কাচের ছোট গ্লাস হাত মুঠো দ্বারা ঠুসস করে ভেঙে গেল। তার কুঞ্চিত আওয়াজে ইয়াদ পাশে থাকা দুই ফ্রেন্ড আর তাসফি আয়াতের যান যায় যায় অবস্থা। কিন্তু নূর খুব রিল্যাক্সভাবে দাঁড়িয়ে আছে। তার হাবভাব যাহা বলেছি একেবারে ঠিক বলেছি। হুহ। রাগে ইয়াদের মুখে লাল লাভা ধারণ করেছে ইতিমধ্যে। হাত মুঠো মুষ্টি করে চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সাথে কোবরার মতো অতি ফুসফুস করে। ইয়াদকে রাখতে দেখে নূর এক গাল প্রশান্তি হাসি দিল। ইয়াদ নূরের হাসি দেখে আরো চোয়াল শক্ত করে রেগে বেঞ্চিতে লাথি দিয়ে সামনে আসতেই। রোডের একপাশে আমার বাবা দাঁড়ানো আর অপর পাশে প্রেমিক। কি কপাল আমার! একজনের মুখে আমার জন্য এক গাল মিষ্টত্ব হাসিত আর একজনের চোখ জোড়াতে নিজের জন্য রাগ স্পষ্ট। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পুরো দুনিয়াতে আমাকে যদি কেউ নিঃস্বার্থভাবে পাগলের মতো ভালোবেসে থাকে, তাহলে তারা দুজনই হবে। এতে আমার কোনো সন্দেহ নেই। আমার সামনে হঠাৎ নীল রঙের মিশুটা এসে থামাই ইয়াদ মাঝপথে টঙের দোকানে থেমে গেল। নিভৃণীর চোখ জোড়াতে আমার জন্য রাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। বারবার হাত মুঠো মুষ্টি করে যা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালাচ্ছে। হয়তো এই রাগগুলো আমাকে দেখাতে চাচ্ছে না তাই। তার চোখে নিজের জন্য এত রাগ দেখে আজ আর ভয় করছে না, বরং ভালো লাগছে। দীর্ঘশ্বাস নিয়ে আমি তাকে রাগানোর জন্য কিছু বলিনি। কথাগুলো এর ইচ্ছে করেই বলেছি। হয়তো আমার এই তিক্তকর কথাগুলো বলা তাকে খুব দরকার ছিল। একসময় শতরাত জেগে ক্লাসে টপ বয় ছিলেন, ভালো রেজাল্টের জন্য। আজ এত পড়াশোনা করে কি লাভ হলো? যদি তাকে এখন এই সময়ে এসে এমন টঙের দোকানে ঘুরে বেড়াতে হবে। হয়তো তার এই অদ্ভুত পাগলামোগুলো নিতান্ত আমার জন্যই করে বেড়াচ্ছে, কিন্তু আমি তো তা চাই না। আমি চাই না আমার জন্য তার একটা সুন্দর উজ্জ্বল ক্যারিয়ার নষ্ট হোক। এইভাবে দিনের পর দিন কোণে এক টঙের দোকানে আড্ডায় মুষলে বসে ভাবনার ছেদ পড়ল আব্বুর হাতের ইশারাতে। আব্বু হাতে দিয়ে ইশারা দিয়ে যাচ্ছেন মিশুর ভিতরে আসতে। আর চোখে ইয়াদের দিকে একবার তাকিয়ে আমি আব্বুর পাশে মিশুতে উঠে বসলাম। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আর পাশে আপির দিকে ভ্রু যুগল কুচকে তাকিয়ে আছি। আচ্ছা, প্রেমে পড়লে অতি শান্তশিষ্ট স্বভাবের মানুষগুলোও কি এমন হুট করে চেঞ্জ হয়ে যায়? শান্ত থেকে কি তারা অশান্ত আর চঞ্চল হয়ে ওঠে? কি জানি বাপু, হয়তো হয়। এতে কোনো সন্দেহ নেই। প্রেম যে কাঁঠালের আঠা লাগলেই বরং কাউকে আর ছাড়ে না। তাই তো সব সময় আমার অতি চুপচাপ থাকা আপি তখন থেকেই হেসে হেসে মুখে লাজুকতায় রেখে ফোনে এত কথা বলে চলছে। আপি এবার ফোন রেখে আমার সামনে এসে দাঁড়ালেন। মুখে তার এক দুষ্ট হাসি। আমি আপির বিপরীতে বিরক্তি সুরে বলে উঠলাম, কি হয়েছে সখিনার মা, এভাবে চিরল দাঁতে র‍্যাট দেখাচ্ছ কেন? কি হয়েছে এটা তো তুই আমাকে বলবি জরিনার মা। ভ্রু নাচিয়ে আমি যেতে না যেতে এত কাহিনী রটেও গেল, আর আমি টেরও পেলাম না। বলি, বাবা আর কি করে? যদি চট্টগ্রামে গিয়ে বসে থাকো। আর কাহানি তো রটালো তোমার গুণধর বলদ জামাই। এই ইরফানকে কিছু বলবি না, বলে দিলাম। ও মোটেও বলদ নয়।
মাই ইরফান ইজ অলওয়েজ বেস্ট। তো ঠিক কাকে বাকি বলবো? রেগে। বিধি তুমি বলে দাও। রাগছিস কেন? ইরফান কি আর জানতো তোর সাইকো আশিক 2 দিনেই গিটারের মতো কঠিন কাজ শিখে উদ্ধার করে ফেলবো? তাহলে তো আর সাধে বলতো না এমন কিছু বলতে। যাই হোক, কি ট্রু ভালোবাসা ভাবা যায় এইগুলা? আমার তো ছেলেটার জন্য চোখে পানি এসে পড়ল। প্রিয়সী একবার বলল আর সে রাতটা শিখেও ফেলল। আমার তো মনে হয় ছেলেটা আসলেই তোকে ভালোবাসে রে নূর। তার ভালোবাসায় আর কোনো সন্দেহ নেই। না হলে 2টো বছর বিনা স্বার্থে তোর পিছে পড়ে থাকবে কেন? শুধু কি দূর থেকে আড়ালে আবডালে দাঁড়িয়ে দেখার জন্য? শত ইগনোরেও তো তোর সাথে কোনো খারাপ ব্যবহারও করেনি আজ পর্যন্ত। তাহলে বল। জানি না। দীর্ঘশ্বাস ত্যাগ করে। তুই এখন ঠিক কি করতে চাস? এটা বল। এটাও জানি না। আচ্ছা, তুই কি বাই এনি চান্স সাইকোকে ভালোবেসে ফেলেছিস? সন্দেহ দৃষ্টিতে। আপু কাঁদো কাঁদো হয়ে। আচ্ছা আচ্ছা, তোর এই সাইকো আশিক আবারের নাম কি রে? এসব ছাড়া তো এতদিনে তার কোনো ভালো নামও শুনলাম না তোর মুখ থেকে। আর দেখতে কেমন রে? আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল ইশারা। তা জেনে তুমি কি করবে? আরে বল না। ইয়াদ দেখতে অত খারাপ না। স্মার্ট আছে বটে। সব থেকে সৌন্দর্য হলো তার নিভৃত চোখ জোড়া পার্সোনালিটি আর এক গালে অদ্ভুতভাবে শীতল। এক সময় 2016তে টপার ছিল। কলেজে বোর্ডে এখনও তার নাম টপার লিস্টে উপরে আছে। কিন্তু এত ভালো রেজাল্ট থাকলে কি হবে? সে আবারাদের মতো ঘুরে বেড়ায়। সারাদিন খালি টইটই করে। আপুর দিকে তাকিয়ে কি ভাবছ? হোয়াট এ কোইন্সিডেন্স। জানিস ইরফানের ভাইয়ের নাম ওই ইয়াদ? হেসে। বাই এনি চান্স এই ইয়াদ আর সেই ইয়াদ যদি এক হয় তাহলে কত ভালো হবে বল। 2 বোন এক বাড়িতে সংসার করব। কষ্ট করে আর 2 বাড়িতে থাকা লাগবে না। আর তুই জানলি কি করে সে শুধু টইটই করে? কিছু না জেনে কাউকে কিছু বলা ঠিক না। ভ্রু কুঁচকে। আমি সবই জানি। তার ব্যাপারে নতুন করে আর কিছু জানা লাগবে না। আর স্বপ্ন কম দেখো মেরি পেয়ারি বেহেন। তোমার ভাসুর মশাই একজন সম্মানিত ডিফেন্স অফিসার। আর এই ইয়াদ একজন টঙের দোকানে হৈহল্য করা মানুষ। তাই কষ্ট করে আকাশ কুসুম মিলানোর চেষ্টা করো না। আচ্ছা, তোর কাছে কি ইয়াদের কোনো ছবি আছে? হ্যাঁ, আছে তো। আমি তো তার ছবি নিয়ে ঘুরে বেড়াই। কি কথা, বার্তা তোমার? এই তোমার নাকাল এনগেজমেন্ট যাও তার চিন্তা করো তোমার বলদকে নিয়ে। বলেই হনহন করে ছাদ থেকে চলে গেল নূর। বাম হাতে কবজির জোড়ার উপরে কিছুটা লাল ছপ ছপ হয়ে ফুলে আছে। আমি ঘুমো ঘুমো চোখে চোখ ঘোলে কাঁদো কাঁদো হয়ে একবার হাতের দিকে তাকাচ্ছি তো আর একবার মাথা তুলে 2 হাত দূরে আমার সামনে স্টার জলসা স্টাইলে দা ঘসিটি বেগমের আফতারে দাঁড়ানো আম্মু হাতে চক চক খুন্তির দিকে তাকিয়ে আছি। তোর বাপ এক জমিদার ছিল। তার ঘরে তুই হইছস অবিকল আর এক জমিদার। তোরা বাপ বেটি দুইটা কি কসম খাইছিস সারা জীবন আমার জানটারে একদম তেজপাতা বানানোর? খুন্তি নাচিয়ে নাচিয়ে রাগে ঝাঁঝালো গলায় ফুঁসতে ফুঁসতে বললেন, কারণ আমরা জমিদারের বংশধর, এতে নতুন কি? হাতে চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করতে করতে ভুলে গেলে তুমি তো পদবিটা দিয়েছ আমাদের। এক গাল হাসি দিয়ে। আর কতবার তোমাকে বলবো এভাবে কথায় কথায় বলবা না তো। আমার শুনতে বড্ড কষ্ট হয়। আমরা জমিদার আর তুমি। আফসোসের সুরে। এখন সেই সব বাদ যাও তো, আমার জন্য আর 1 কাপ চা নিয়ে এসো। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। নূরের বাবা। আর সাথে আমার জন্যও আম্মু। বালিশের নিচ থেকে ফোন হাতিয়ে নিতে নিতে বলল নূর, খুন্তির বাড়ি কি আরো খাইতে মন চায় তোর? তাইলে দাঁড়া, আমি চুলার জালটা অফ করে আসতেছি, তারপর থেরাপি শুরু করছি। নূরের বিপরীতে কটমট সুরে বলে উঠল মিসেস রাবেয়া ওরফে নূরের আম্মু।
মানে যদি কথা বলার জন্য আর ফোন গুথানোর জন্য অত্যন্ত মাথাটা আস্ত ঠিকঠাক দেখতে চাস, তাইলে চুপচাপ ওয়াশরুমে যায় বেয়াদব। ফ্রেশ হয়ে নিচে আয়, আজ যে তোর বইনের এনগেজমেন্ট ভুলে গেছস। কয়টা বাজে ঘড়ির দিকে তাকাইছিলি একবারও? একটা দিন জমিদারের মতো না ঘুমাইলে কি হয় তোর? মরে যাইবি। ভরম আরও একদিন বেশি বাঁচতি। আর তুমি ঘুরে নূরের বাবার দিকে তাকিয়ে, সকাল থেকে 2 কাপ চা অলরেডি সাবার করে ফেলছো। এখন আবার আসছো আরও চা লাগবে তোমার? চা খেয়ে এই মাথা ব্যথা না কমিয়ে কাট করে মাথা ব্যথা কমাও। আর আমাকে উদ্ধার করো এই যুদ্ধ থেকে। আজ মেয়ের যে বিয়ের পাকা কথাবার্তা, সেই খেয়াল কি আছে তোমাদের? রেগে বললেন। চুপচাপ বাপ বেটি দুইজন নিচে এসে আমাকে কাজে হেল্প করে উদ্ধার করো। একা হাতে আর কত কি সামলাবো আমি? আদৌ একা একজনের পক্ষে কি এত কাজ করা সম্ভব? বলে চলে গেলেন হনহন করে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে হলরুমে সোফায় বসে বিরক্তি নিয়ে মটরশুঁটি বাচ্ছে নূর। আপাতত বাচ্ছে কম, বিরক্তি নিয়ে চারপাশে ফেলছে বেশি। তার ঠিক পাশে ইশারা আর রফিক সাহেব বসে বসে পুদিনা পাতা বাচ্ছেন। রান্নাঘর থেকে তাড়া দিয়ে বলে উঠলেন, মিসেস রাবেয়া, তোদের পুদিনা পাতা বাছা হয়েছে। হলে নূরকে বল পুদিনা জারোটা তাড়াতাড়ি বানাতে। আর ওর থেকে মটরশুঁটি নিয়ে আমাকে বেছে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে রান্নাঘরে দিয়ে যায়। জীবনে প্রথম মনে হয় আম্মুর কথা শুনে নূর এত খুশি হয়েছে। মটরশুঁটি বাঁচতে বাঁচতে তার জান তেজপাতা হয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে। সে বসা থেকে চট করে উঠে পড়ল। ইশারা হাত থেকে টেনে পুদিনা পাতা নীল কাঁথাটা নিয়ে সাদা মটরশুঁটি ভরপুর পলি ব্যাগ দিয়ে হনহন করে রান্নাঘরে চলে আসলো। আর কিছু করতে পারুক ইয়া না পারুক, এই ইন্ডিয়া স্টাইলে টক দই আর পুদিনার জারোটাও ঠিকঠাক লাজবাবভাবে করতে পারে। রান্নাঘরে এসে খুশি মনে ব্লেন্ডার অন করে দিল। ইতিমধ্যে বাসায় ছোটখাটো জোট বেঁধে গেছে। দুপুরে ও পুরো বাড়ি খালি ফাঁকা ময়দান ছিল। আর এখন মনে হচ্ছে ঢাকা মিরপুর 10-এর জ্যামে মাথা 2 হাত দিয়ে রিকশা বদলে সোফার উপরে বসে আছি। খুব কষ্ট করে। চারপাশে বাচ্চা কাচ্চা হইচইতে মাথা ভনভন করছে। ইরফান ভাইয়ের বাসা থেকে আসবে বেশি হলে হাতেগোনা 5 থেকে 6 জন। আর সেখানে আমার 14 গোষ্ঠী সুষ্টি এসে বসে আছে 66 জন ভাবা যায়। আপাতত 3টে বেডরুম কিচকিচ করছে মানুষজন বাচ্চা কাচ্চা আনাগোনা দিয়ে। দম ছাড়ার জায়গা ওর বিন্দুমাত্র অবশিষ্ট নেই এই বাসায়। এই মুহূর্তে মনে হচ্ছে চা না খেলে আমার মাথা ব্যথায় ফেটে 2 খণ্ড হয়ে ছিটকে সাদা টাইলসে উপরে পড়ে যাবে। না, নূর নিজের অলসের তাহাজ থুকু জাহাজকে সাইডে রেখে উঠে গিয়ে নিজ থেকেই 1 কাপ চা করে খেতে হবে। না হলে আমাকে মিনিট 5-এর পর আর কেউ মনে হয় না খুঁজে পাবে। উঠে অলস ভঙ্গিতে রান্নাঘরের উদ্দেশ্য পা দিতেই পিছু থেকে উচ্চস্বরে কলিং বেল বলে উঠল, প্লিজ ওপেন দ্য ডোর। আশেপাশে তাকিয়ে দেখি এত মানুষ থাকতেও কেউ দরজার ধারে কাছে যাচ্ছে না। বলি, আমিও যাব না। আমি কি এই বাসায় দারোয়ান যে খালি দরজা খোলাখুলির ডিউটি পালন করব? বলি, দারোয়ানকে তো মাস শেষে 1 মোটা অঙ্কে টাকা দেওয়া হয় দরজা খোলার জন্য। আর আমাকে তো 1 কানা আনিও কিছু দেওয়া হয় না। ফ্রিতে এত জন সেবা দেওয়া ঠিক না। কপাল কুঁচকে দরজা থেকে চোখ ফিরিয়ে রান্নাঘরের সামনে পা দিতেই আবার পিঠ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল, প্লিজ ওপেন দ্য ডোর। বলার সাথে সাথে আম্মু রান্নাঘর থেকে হাতে লাল মশলাযুক্ত খুন্তি নিয়ে বের হলেন রুক্ষ চোখে। আর আমার দিকে কপাট রাগ নিয়ে বলে উঠলেন, সবার সামনে থাপ্পড় খাওয়ার বড্ড শখ হয়েছে তোর? কতক্ষণ ধরে কলিং বেল বাজছে, দরজা খুলছিস না কেন বেয়াদব? ভালো ভালো চর না খাইতে চাইলে খুল। তোর বাপ মনে হয় আসছে। লেবু আনতে বাজারে পাঠিয়েছিস এই কখন? সব আনছে মহাশয়, লেবু আনতে ভুলে গেছে। ধেই ধেই করে দাঁড়িয়ে আছিস কেন? বলার ওপর যা দরজা খোল। ধমকের সুরে। আমি আম্মুর ধমকে রীতিমত কেঁপে উঠলাম। এক ঢোক গিলে আশেপাশে চোখ বুলিয়ে আগে পরিবেশের সংকেত বুঝে নিলাম।
কেউ দেখল কি না? না, কেউ দেখেনি। ওফ, বাঁচা গেল। দেখলে এতক্ষণে ইজ্জতের উলফাত হালুয়া হয়ে যেত আমার। চোখ ঘুরিয়ে কপাট রাগ দেখিয়ে আম্মুকে বলে উঠলাম, আজ যদি নানাজান বেঁচে থাকতো তাহলে আমিও তোমাকে বুঝতাম। আম্মু কথায় কথায় চিল্লাইলে কেমন না লাগে তখন। বলেই দরজা খোলার জন্য পা বাড়ালাম। একঝাঁক বিরক্তি নিয়ে দরজা খুলে আমি রীতিমতো মুখ আমার অটোমেটিকা হয়ে গেল। লাল রঙের পুরানো আরএফএল চেয়ারে জড়ো হয়ে গুটিসুটি পায়ে বসে আছে নূর। হাতের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণ পর পর নাক টানছে আর ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকের সাথে তালের ছন্দ মিলিয়ে চোখের পানিগুলো মুছছে। নূর যে রুমে বসে আছে, রুমটি ঝরে চারপাশে পিনপিন নীরবতা ছায়া। কোনোটু শব্দ নেই বললেই চলে। আছে শুধু একঝাঁক জোরে জোরে ফোঁস ফোঁস নিঃশ্বাস ছাড়ার শব্দ। নূরের এক হাত দূরে একটা চেয়ারের সামনের দিকটা ভেঙে দুই খণ্ড হয়ে নিচে করুণ অবস্থায় ছিটকে উল্টো হয়ে পড়ে আছে। নূরের ঠিক সামনে বরাবর টেবিলে দুইজন মাঝবয়সী লোক বসে আছে। একজন কাঁপা কাঁপা হাতে টেবিলের উপর থেকে কাচের গ্লাস হাতে নিয়ে ঢোক ঢোক করে পানি খাচ্ছে। আর পাশের জন খাতা কলম নিয়ে থরথর হাতে কি জানি লিখছে। আর তার সাথে হাতে থাকা গোলাপি রুমালটা দিয়ে কপালের বিন্দু বিন্দু জমে থাকা ঘামগুলো মুছছে। নূর এবার কাঁদো কাঁদো হয়ে এক বুক সাহস সঞ্চয় নিয়ে মাথা তুলে সামনে সাদা কালো ফরমাল পোশাকে সুদর্শন ছেলেটার দিকে তাকালো। ব্রাউন কালার সিল্কি চুলগুলো সামনের দিকের কিছু অবলাঝাল্লা হয়ে কপালের বিন্দু বিন্দু জমে থাকা ঘামে লেপ্টে আছে। নিভৃত চোখ জোড়াগুলো আজ অনেক ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে নীলমণির এর মধ্যে একখণ্ড জ্বলন্ত লাল লাভা জ্বলছে। সাদা ফর্সা চামড়া, কপালের দুই দিকের সবুজ রোগগুলো ফুলে উঠেছে, যার উপর বাম হাতের 4 আঙুল মুঠো করে বৃদ্ধা আঙুল দ্বারা কিছুক্ষণ পর পর কপালে ঘষছে। সাদা শার্টে বুকের দিকে 3-4টে বোতাম খোলা, যার ফাঁকে আপাতত সাদা লোমহীন উম্মার বুক দেখা যাচ্ছে। হাতা কনুই পর্যন্ত গোটানো, নাম না জানা বেশ দামি কোনো এক ব্র্যান্ডের ফর্সা ডান হাতের কবজিতে সিলভার কালারের ঘড়িটা চিকচিক করছে। তার সাথে সামান তালে চকচক করছে হাত মুঠো থাকা কালো রিভলভার। আজকের এই ইয়াদের সাথে কালকের ইয়াদের সাথে আকাশ জমিন তফাৎ। দুইটি যেন ভিন্ন দুই রূপ। এক পানি তো দ্বিতীয় আগুন। পানির আগুনকে যেমন হাজার চেষ্টা করে ও মিলানো যায় না, তেমনি এই ইয়াদকে ও কালকে সেই ইয়াদের সাথে নূর মিলাতে পারছে না। নূর পুনরায় এক ঢোক গিলে নাক টেনে টেনে কাঁপা কাঁপা সুরে বলে উঠল, সশস্র অনন্য না, এমন করর কর করছাচ্ছেন কেন? আয়া, আমার কথা বুঝার। নূরের কথার বিপরীতে ইয়াদ রেগে হাতে থাকা রিভলভার দ্বারা নিচে ছিটকে পড়ে থাকা চেয়ারে শুট করে দিল, যা কিছুক্ষণ আগে সের আগে মাথায় লাথি দিয়ে একপাশ ভেঙেছিল। এভাবে হুটহাট শুট করাতে নূর কানে 2 হাত চেপে ফুপিয়ে কান্না করে দিল। সামনে বসে থাকা দুইজন লোকও ভয়ে থরথর করে কাঁপছে, আর মনে মনে ভাবছে, আজ কি তারা সুস্পষ্টভাবে আদৌ বাসায় ফিরতে পারবে তো? না হয় তাদের কপালে শেষ দিন লিখা আছে। শুনব। হ্যাঁ, শুনব তো। কিছু শোনা বা দেখা আর কিছু কি বাকি রাখছো তুমি? চিল্লিয়ে টেবিলে 2 হাত দিয়ে ভারী দিয়ে। টেবিলে জোরে ভারী হওয়াতে নূর আবারও কেঁপে উঠল। কথা বলার শক্তি তার মধ্যে বিন্দু মাত্রও আর অবশিষ্ট বাকি নেই। তার শরীর থরথর করে কাঁপছে, আর চোখ বুঝে নাক টেনে ফুপিয়ে কান্না করছে। একদম ন্যাকা কান্না করবা না বলে দিলাম। কাকে দেখাচ্ছে এই ন্যাকা কান্না আমাকে? কেন? ভয়? তাচ্ছিল্যের হাসি দিয়ে? এখন ভয় লাগছে? নূরকে ঝাঁকিয়ে তাকাও আমার দিকে ডেমেডিট, আই শেড ওপেন ইউর আইস। মুখ শক্ত করে চেপে ধরে। খুব ভয়ঙ্কর লাগছে আমাকে, তাই না? দাঁতে দাঁত চেপে। এতই যেহেতু ভয় পাও তাহলে কেন করলে আমার সাথে এমন? হোয়াই হোয়াই নূর হোয়াই? চিল্লি, এত বড় যজ্ঞ এক কাজ করার আগে মনে আসেনি মাথায় একবারও ও আমার কথা? দুইটো থরথর করে কেঁপে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে চোখ বুজে ঘন ঘন শ্বাস নিয়ে তাকিয়ে। পুরো 2 বছর আমি শুধু তোমাকে দূর থেকে আড়ালে আবডালে দাঁড়িয়ে দেখে পার করেছি। 2 বছরে কত দিন, কত সময় হয় তা জানো? আমি বলছি,
730 দিন, 17,520 ঘন্টা, 1051, 200 মিনিট। যা আমি দূর থেকে দাঁড়িয়ে ভিড়ের মাঝে চোখ বুলিয়ে এক নজর তোমাকে শুধু দেখতাম। হেউ তোমাকে, তাও শত অপেক্ষার পর এক নজর দেখেই চলে যেতাম। সারাদিনের তৃষ্ণা মিটিয়ে দিনের পর দিন শুধু এক নজর চোখের দেখার জন্য করা রোদের, বৃষ্টির মধ্যে টঙের দোকানে, কলেজের ক্যাম্পাসে শত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কতদিনই পার করেছি, তার হিসেব নিকেশ নেই। বলতে পারবে কখনো বাজে বিহেভিয়ার করেছি তোমার সাথে? বাজে নজরে তাকিয়েছি আদৌ? বা কাউকে তাকাতে দিয়েছি তোমার দিকে? আমি নিজেই ভালো করে চোখ তুলে তাকাইনি। আর সেইখানে, তারপরও তোমার আমাকে নিয়ে অনেক সমস্যা ছিল। হুট করে আমার সামনে এসে কন্ডিশন দিয়ে দিলে আমি যদি গিটার বাজিয়ে ক্যাম্পাসে মাঠে মাঝ বরাবর বসে তোমার ফ্রেন্ডের সামনে গান গেয়ে শোনাতে পারি, তাহলে আমার প্রপস একসেপ্ট করবে? আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে, দেখো না আমি কত বোকা পাগল ছেলে। তোমার কথা অনুযায়ী হাসি খুশিভাবে তাও মেনে নিলাম। পুরো 2 দিন 48 ঘন্টা প্রিয়সীকে না দেখে শুধু গিটার শিখেছি। কত কষ্টে তা জানো? শুধু কাজ থেকে তোমাকে সারা জীবনের জন্য পাশে বসে দেখতে পারবো তা ভেবে লোভেই 2টো দিন 1 রাত 1 করে খুশির মনে গিটার শিখেছি নির্ঘুমভাবে। আর সেই তুমি আজ এনগেজমেন্ট করছো। ওয়াও গ্রেট জান্নাতুল নূর গ্রেট। একটা ছেলেকে হাতের আঙুলে উপরে নাচিয়ে আর একজনের সাথে এনগেজমেন্ট করা। হোয়াট এ গ্রেট আইডিয়া নূর, তাই না? হাতে তালি দিয়ে। কিন্তু আফসোস, তুমি তো ভুল মানুষের উপরে আইডিয়াটা পরোক্ষ করার কথা ভাবছো। এই ইমতিয়াজ সিদ্দিকী আজ কখনো নিজের জিনিসের উপরে কাউর ভাগ বসাতো দূরে থাক, নজরও কাউকে দিতে দেয় না। আর সেখানে তো তুমি তার জিনিসের ভাগ অন্য কাউকে দিতে যাচ্ছিলে। এর শাস্তি যে তোমাকে এখন থেকে সারা জীবনের জন্য বৈপিকরর পেতে হবে। ডেভিল স্মাইল দিয়ে কাজী সাহেব কালেমা পড়ানো শুরু করুন। ফাস্ট। ধমকের সুরে টেবিলে রিভলভার রেখে ইয়াদের ধমকে কাজী সাহেবের সাথে নূরের পিত্ত আত্মার রুহু যেন কেঁপে উঠল। জজিজি পড়ছি। ডিসেম্বরের শেষের কড়া শীতের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘামগুলো জমে আছে আমার। তার সাথে হাতও সমান তালে আজ ঘেমে ঠান্ডা শীতল হয়ে আছে। হাতে থাকা নীল কলমটা আমার হাতের ঘামে সে বারবার পড়ে যাচ্ছে। আমার একটা সমস্যা আছে। অতিরিক্ত মাত্রায় যখন ভয় পাই বা হাই লেভেলের শর্কট খাই, তখন কান দুইটো গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। আর কথা বলার ভাষা যেমন হারিয়ে ফেলি। কিন্তু আজ অতিরিক্ত ভয়ের চোটের সাথে নতুন কিছুও হচ্ছে। দম রীতিমত বন্ধ হয়ে আসছে। আমার শ্বাসরোধ গলার মাঝ এসেই জোর বেঁধে পেকে আছে। গলায় সুরে সব আটকে আছে। এখন শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তাহলে কি এই নিরহ মাসুম মেয়েটা এভাবে অকালে অক্সিজেনের অভাবে আজ মারা যাব? আল্লাহ! জীবনের 20 বছর আম্মুর শত শত খুন্তির বাড়ি খেয়ে আর শুধু রসগোল্লা রাগিত গরম চোখ দেখেই পার করলাম। এখন কই ভেবেছিলাম অ্যাটলিস্ট বিয়ের পর হয়তো বা বাকি জীবনটা আনন্দময় ভালো ভালো সুখের মুখ দেখে কেটে যাবে আমার। আর ভালো এখন থেকে সব অন্ধকার মনে হচ্ছে আমার জীবন। পাশে ইয়াদের দিকে অসহায়তা নিয়ে তাকিয়ে দেখি চোখগুলো চিকচিক করছে। ফর্সা চেহারাতে খোঁচা খোঁচা গাল ভর্তি চাপ দাড়ি মাঝেও টিউবলাইটের মতো অতি সুন্দর ও নিখুঁতায় তার এক গালে টোল ফুটে আছে। তার সাথে আঁকা বাঁকা দাঁতের এক বিশ্বজয় করা নজরোকা হাসি। রেজিস্ট্রি পেপারে হাত বুলিয়ে প্রশান্তি পৈশাচিক হাসি দিচ্ছে। তার প্রশান্তি হাসি দেখে আমার পিত্ত আত্মা, রুহু, কলিজা, গুর্দা সব দাউ দাউ করে জ্বলে উঠল। তার হাসি আমার কাছে আজ, এখন ঠিক এই মুহূর্তে থেকে পৃথিবীর সব থেকে বাজে অসহ্য হাসি বলে গণ্য হচ্ছে। শালা খচ্চর পোলার সাথে বিয়ে হয়ে গেল আমার। এই অসহ্যকর বান্ধাকে আমি সারা জীবন সহ্য করব কি করে? ইয়া মাবুদ! ভেবেই দুঃখে কপাল কুঁচকে চোখ ফিরিয়ে কান্না আবারও মন দিলাম। আপাতত কান্না মন দিতে হবে। কান্না করা ছাড়া আমার এখন আর কোনো কাজ নেই।
তাই খুব করে কান্না করতে হবে। কিন্তু এখানেও বাঁধল বিপত্তি। ওই যে কথায় আছে না, অতি সুখ কেউর কপালে সহ্য হয় না। আমার ক্ষেত্রে কথাটা প্রমাণ হলো আপাতত উল্টো। আমার দুঃখ কেউর সহ্য হলো না বলে মনে হচ্ছে। তাই তো কান্নার মাঝে হঠাৎ নাকে এক দুর্গন্ধ আসাতে আমি কান্না বেগ মাঝপথেই ব্রেক কষে দিলাম। ওয়েট, ক্যাডাইরি কোন শালায় যার কাছে আমার দুঃখগুলো সহ্য হলো না? চোখ মুছতে মুছতে নিতান্ত মনে মনে কপাল কুঁচকে নাকে হাত দিয়ে পাশে বসে থাকা ইয়াদের দিকে তাকালাম। ইয়াদ ও সেম কপালের ডান সাইডের ভ্রুটা কিছুটা উঁচু করে কুঁচকে চোখগুলো ছোট করে আমার দিকে তাকিয়ে আছে। দুইজন একে উপরের দিকে তাকিয়ে একসাথে সন্দেহ দৃষ্টিতে সামনে তাকালাম। তাকিয়ে দেখি মৌলভী সাহেবের পাশে বসে থাকা লোকটা কাচুমুচু করে নিচের দিকে তাকিয়ে হাতের রুমাল দিয়ে কপাল মুছছে। মুখে তার কিছুটা লজ্জা অসহাত্য ভাব। নিচে তাকিয়ে দেখি ঘটনা ইতিমধ্যে রটে গেছে। অতিরিক্ত চাপে প্রাকৃতিক দুর্যোগের চাপ সেরে ফেলছে। ইয়াদ ওনার দিকে বিরক্তি চাহনিতে চেয়ে হাতে থাকা পেপারটা বাজ করে উঠে পড়লেন। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে টেবিলের উপর থেকে আমার হাত নিয়ে বলে উঠল, চলো। পিন নীরবতা। গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি ইয়াদের পাশে। ইয়াদ ড্রাইভিং করছে আর সাথে আর চোখে লুকিং গ্লাসে তার লুচু চোখ দিয়ে আমাকে দেখছে। মন প্রাণ উজাড় করে দেখুক খচ্চরছে মোরা। সেদিকে আমার আপাতত মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো এতক্ষণ ইয়াদের ছোবলে ছিলাম বলে দুনিয়াদারির কোনো হাদিসের কথা মাথা ঘুরপাক ছিল না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজতে চলল। তার মানে আম্মু হাতে খুন্তি নিয়ে অপেক্ষা প্রহর গুনছে আমার জন্য নিশ্চয়। রোগ গিলে বাগান থেকে লেবু ছিঁড়ে আনতে পাঠিয়েছিল আমাকে। আর আমি সেখানে লেবু না নিয়ে রেডিমেড ডিস্কে সাইকো জামাই সাথে করে নিয়ে ফিরছি বাসায়। কি হবে এখন আমার? দাঁত দিয়ে নখ খেতে খেতে। কিছুক্ষণ আগে দরজা খুলে আমি রীতিমত আমার মুখ অটোমেটিক হয়ে গেল। আমি চিল্লিয়ে বলে উঠলাম, ফারদিন, জড়িয়ে ধরে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ দোস্ত। অস্ট্রেলিয়া থেকে কবে আসলি তুই? তোরে আমি যে কত পরিমাণ মিসস করছি কুত্তা। তুই তো আমারে ভুলেই গিয়েছিস হারামি। ছাড় ছেমরি, এই দূরে যা দূরে যা। হারামি এমনই দেশের দিনকাল ভালা না, বিশ্বাসে মায়ের ও নাই বাপু। যদি তোর ছোঁয়াছুঁই থেকে করোনা হয়ে যায় আমার। আল্লাহ, আর ভুলতে দিলি কই আমারে? মরে গেলেও তোরা ভুলে সম্ভব না। তুই যে আমার ফুলকা তারকা সাবকা কেহেনা হে, 1000 মে মেরি এক লতি বজ্জাত হারামি বেহেনা হেও। কুত্তা, তুই আর ভালা হইলি না। তুই দূরে যা হারামি, বিশ্বাসের মায়ের তোর লগে নাই। যদি অস্ট্রেলিয়া থেকে পকেটে করে করোনা ভাইরাস নিয়ে আসিস আমাগো বাসায়, যা ফোর্ট এনতে। বলি, অনিক ভাই বুঝছো, আমাদের কি কেউ মিসস করছে? না, শুধু একজনেরই মিস করছে। আমরা কি দাঁড়িয়ে থাকব? দীপ্ত বলল, না রে, মনে হয় না আমাদের আর মিস করার মতো কেউ আসে এই বাসায়। আহহ, ক্লান্তি নিঃশ্বাস ছেড়ে। একজন যেটুকুই মিস করতো তার তো আজ বিয়ের কথা বাড়তি। 2 দিন পর বিয়ে হয়ে যাবে, তারপর তো কেউই আর নেই আর মনে করার মতো আমাদের। দীপ্তর বিপরীতে অনিক বলে উঠল, বলি, দুইজনে একটু কেসে কথা বলো, কে কারে কত পরিমাণ মিস করে। আমার জানা আছে। কথা বলবা না একদম তোমরা দুইজন? আপিকে চট্টগ্রামে পেয়ে তামাকে একটা ফোন করে ও খবর নেওনি? হুহ, সবই মনে আছে। কারণ তোর এক্সাম ছিল তাই করিনি। জড়িয়ে ধরে। কেমন আছিস পুচকি? দীপ্ত। এতক্ষণ বাবা মার 14 গোষ্ঠীর সুষ্টির ভিড়ের মাঝে দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু তোমাদের দেখে আপাতত জানের মধ্যে রুহু এসেছে। তাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর অনিক ভাই, তোমার কি খবর? ভালো রে পাকনি, বলি কি বইন লং জার্নি করে এসেছি। কোনো রুম কি ফাঁকা আছে রেস্ট নেওয়ার জন্য? অনিক, পুরো বাড়িতে 66 জনের কবজা আছে। দম ছাড়ার মতো ও বিন্দু মায় কোনো জায়গা অবশিষ্ট আর নেই এই বাসায়। নূর,
কি সাংঘাতিক ব্যাপার! এখন কি হবে? ফারদিন, চলো ছাদে যাই। মা, খালা, চাচিগো তো ভূতের ভয়টয় মেলা আছে মনে, তাই তারা ছাদে ভুলেও আসবে না। আমরা জমে আড্ডা দিতেও পারবো। নূর, হ্যাঁ, চল। দীপ্ত, ছাদে 4 ভাই বোন দাঁড়িয়ে আড্ডামত্ত হয়ে আছি। 10 মিনিট আগে ইরফান ভাইয়ারা এসেছেন। আম্মু নিচ থেকে আমাদের পিচ্ছি বাহানি দ্বারা খবর পাঠিয়েছে নিচে আসার জন্য। এত ভিড়ের ঠেলাঠেলিতে আপাতত নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের, তাই বিন্দাসভাবে চিলমুড়ে দাঁড়িয়ে আছি। আমরা কাজিন নামক 4 ভাই বোন। কথার মাঝে ছাদের গেট হঠাৎ জোরে খোলাতে আমরা কথা থামিয়ে ঘুরে তাকালাম পিছে। তাকিয়ে দেখি মালিহা দৌড়ে আসছে। নূর আপি, খালা তোমাকে ডাকছে। হাঁপিয়ে কোমর 2 হাত গুজে, জলদি নিচে যাও। কেন জানি না, কিন্তু তোমার উপর অনেক ক্ষেপে আছে। দেখে মনে তাপমাত্রা খুব হাই। সে নতুন কি রে? আমার অতি শান্তশিষ্ট নানা ঘরে নানি আমার জন্য 1 পিস কোথা থেকে যেই কথা কথায় খুন্তিকা নারী কপালে নিয়ে এলো আফসোসের সুরে। কি আর করা, চল যাই। জলদি করে বড় বড় কদমে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বাঁধল আর এক বিপত্তি। বলে না জলদির কাজ শয়তানের কাজ। তাই তো নিজের প্লাজোতে নিজেরই পায়ের টান পড়াতে নিচে ছিটকে পড়ে যেতে নিলেই চোখ মুখ খিচে বলে উঠলাম, আল্লাহ গো, আমার কোমর গেল গো গেল, আর মনে হয় না আমি আর বাঁচমু। কে কোথায় আছিস, আমাকে বাঁচা। মালু ধর আমাকে গাদি। আম্মু ও। কিন্তু 1 মিনিট আমি ব্যথা পাচ্ছি না কেন? এক চোখ খিচে পিটপিট করে ঝুঁকে নিচে তাকালাম। না, আমি পড়ে যাইনি, আমি হাওয়াতে কাউর বাহুডোর আবদ্ধ আছি। কিন্তু কার? কোন হি জিসনে মুঝে ফিল্মি স্টাইল মে কেট কিয়া? হু ইজ হি? এবার 2 চোখ খুলাম, খুলে সামনে তাকিয়ে আমি আমার সামনে রাহাত ভাই দাঁড়িয়ে আছে। এক হাতে আমাকে ধরে আছে, আর এক হাত দিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। কিন্তু রাহাত ভাই এখানে হাউ পসিবল? রাহাত ভাইও আমাকে রীতিমত এখানে দেখে অবাকজাদার চাহনিতে স্পষ্ট। নূর, তুমি ঠিক আছো? বাহুডোর থেকে উঠাতে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছি। ধন্যবাদ আমাকে কোমর ভাঙা থেকে বাঁচানোর জন্য। তুমি এখানে কি করছো? আই মিন, এটা তোমার কোনো রিলেটিভের বাসা? দাওয়াতে আসছো নিশ্চয়। লে হালুয়া এই কি কয়েছে মোরা মনে মনে। না ভাইয়া, এটা আমার কোনো রিলেটিভের বাসা না, বরং এটা আমারই বাসা। মানে? এত অবাক হওয়ার কি আছে ভাইয়া? এটা আমারই বাসা। কোনো সমস্যা? মানে আর তোমার? আই মিন এনগেজমেন্ট। জি, আজ আমার নূরর। এই নূর, কোথায় তুই? ভাইয়া, আম্মু ডাকছে, আমি পড়ে এসে আপনার সাথে কথা বলছি। এত চিল্লাছ কেন আম্মু? মানুষজন কি বলবে রান্নাঘরে এসে? চুপ বেয়াদ্দপ, তোরা বাপ বেটি দুইটা তো কসম খাইছিস আমাকে অশান্ত রাখার জন্য, ঝাঁঝালো গলায়। আর এখন বলছিস চিল্লাও কেন? তোর বাপ সে কখন লেবু আনতে গেছে, এখন নিরুদ্দেশ্য লেবু আনতে গিয়ে লাপাতা। আর তুই দরজা খুলতে গিয়ে দরজা হয়ে গেছস। কোনো দায়িত্ব বোধ আছে তো গো? রেগে আই হ্যাভ এই মুহূর্তে গভীরতম ওয়ান অফ ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আম্মু। মানুষ দরজা হয় আবার কিভাবে? থাপ্পড় চিনিস? কত প্রকার ও কি কি? না চিনামু তোরে এখন কোনটা? আমার সামনে থেকে এখন যা, গিয়ে বাগান থেকে বড় বড় দেখে 4-5টা লেবু ছিঁড়ে নিয়ে এসে আমাকে উদ্ধার কর। পুরো হলরুম জুড়ে পিনপিন নীরবতা। কাউর মুখে কোনো টু শব্দ, কথাবার্তা নেই। আসলে কথা বলার ভাষা আপাতত কাউর কাছে নেই। আম্মু অতি শর্কট না নিতে পেরে জ্ঞান হারিয়েছে। এই অতি শীতের মধ্যে ও আম্মু মাথায় আইস ব্যাগ দিয়ে রেখেছেন মাথা ঠান্ডা করার জন্য। আপি এক ঝাঁক প্রশ্ন বিন্দু সন্দেহ চোখ ত্যাগ করে আমার দিকে তাকিয়ে আছে আব্বু। আর আমি আপাতত তাকিয়ে আছি অসহায়ভাবে আপিয়ার জিজুর দিকে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কেহেদো এই সাব ঝুট হ্যাঁ, ঝুট হ্যাঁ, ঝুট হ্যাঁ, হাউ পসিবল। আল্লাহ,
এখন মনে হচ্ছে দুনিয়াটা আসলেই গোল। আমি এতদিন যাকে অল্লিগল্লির একজন আজাইরা পাবলিক অর্ফে 1 নাম্বার বখাটে ছেলে ভাবতাম, সেই আসলে ইরফান ভাইয়ের বড় ভাই ছিল। সব থেকে বড় কথা, উনি একজন ডিফেন্স অফিসার। হাউ! এই মুহূর্তে মাথা আমার প্রচণ্ড ঘুরছে, সাথে অসম্ভব চিনচিন ব্যথাও করছে। অতি প্রেসারে যেই মুহূর্তে আমি ব্রেন স্ট্রোক করে ফেলব। আজ মারাটারাও যেতে পারি, কোনো সন্দেহ নেই। ভাবনায় ছেদ পড়ল ইয়াদের শীতল হাতের স্পর্শতে। পাশে অসহায়ভাবে তাকিয়ে দেখি ইয়াদ আমার বাম হাতটার হাত মুঠো ফাঁকে খুব শক্ত করে ধরে রেখেছেন। আমার দিকে এক নজর গম্ভীরভাবে শক্ত মুখে তাকিয়ে সামনে আব্বুর উদ্দেশ্য বললেন, আঙ্কেল, আমি কি খুব খারাপ ছেলে? আমাকে কি আদৌ মেনে নেওয়া যায় না? নূর পাশে হাজব্যান্ড হিসেবে আমি কি কোনোভাবে আপনার কাছে নূরের জন্য যোগ্য না? আমি জানি আমরা হুট করে যা করেছি তা একদমই ঠিক করিনি। আমার ভুল হয়েছে সব না জেনে এমন সিদ্ধান্ত নেওয়া। কিছুক্ষণ চুপ থেকে, আঙ্কেল, আমি আব্বুর থেকে শুনেছি আপনার আর আন্টির লাভ মেরেছিল, মুচকি হাসি দিয়ে নিচে তাকিয়ে। আর কেউ না হোক, আপনি তো আমার সিচুয়েশনে অ্যাটলিস্ট বুঝবেন। যাকে নিজের থেকে বেশি ভালোবাসি তাকে এত সহজে অন্যের হতে দেই কি করে? এই কাজ আর কেউ করতে পারলেও আমি আদৌ করতে পারবো না। কারণ আমি কোনো মহানবান গুণী ব্যক্তি না, আর না কোনো ব্যাড প্রেমিক যে নিজের প্রেয়সীকে অন্যের হাতে তুলে দিব। সামান্য নূরকে চোখের সামনে অন্য কারোর সাথে কথা বলতে দেখলেই, যেখানে আমি বিন্দুমাত্র সহ্য করতে পারি না, দম বন্ধ হয়ে আসে আমার, আর সেখানে অন্যের হাতে কি করে তুলে দেই? এটা সারা জীবনের জন্য। রফিক, তুই কি আমাকে আর বিন্দু মাত্রও ভরসা করিস না? অভিমানের সুরে ইয়াদের বিপরীতে আসিফ আঙ্কেল বলে উঠল, এটা কেমন কথা বলছিস তুই? আমি কেন তোকে ভরসা করব না? আর এর মাঝে এই কথা বলার মানে কি? রফিক, মানে আছে তাই বলছি। ভরসা যেহেতু করিস তাহলে এমন চুপ করে আছিস কেন? তুই আর ভাবি যান, যেখানে স্বেচ্ছায় তোর বড় মেয়ের হাত তুলে দিচ্ছিস আমার ছোট ছেলের কাছে, সেখানে একই বাসায় ছোট মেয়ের হাত দিতে এত কিসের ভয়? জোরটা তোর কাজ করছে। তোর কি মনে হয় আমরা কি নূরকে ভালো রাখতে পারবো না? তুই এত ইজিলি কিভাবে ভাবে কথাগুলো বলছিস আসিফ? আমি জানি তুই নূরকে ইশারাকে ভালো রাখবি, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এরা এমন হুটহাট বিয়ে করে ফেলবে? নূর সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এখনও অনেক বাচ্চা। ওর পক্ষে সংসার করা, সম্পর্ক ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার। তুই বুঝছিস আমি কি বলতে বা বুঝাতে তোকে চাচ্ছি? আমি বলছি তোকে কারণ আমি মন থেকে চাইতাম ইশারা আর নূর আমার 2 ছেলের বউ হোক। আমি আগে আমার বড় ছেলে ইয়াদের জন্য তোর কাছে নূরের হাত চাইতাম, কিন্তু নূর আপাতত ছোট, ইন্টারও শেষ হয়নি, তাই ওর কথা সাহস করে বলিনি। শুধু অপেক্ষা করছিলাম ওর এক্সাম শেষ হওয়ার জন্য। এক্সামের পরই আমি নূরের হাত চাইতাম তোর থেকে। আর ইয়াদও এখন বিয়ে করতে চাইছে না, তাই তো বড় ছেলেকে রেখে বিয়ে না দিয়ে আগে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছিলাম। ভাগ্য কি পরিহাস, আজ ছোট ছেলের কথা বার্তা দিনেই বড় ছেলের বিয়ে করে ফেলেছে। আজ যেহেতু একটা ভুলবশতে বিধাতা ইচ্ছায় নূর আর ইয়াদের বিয়ে হয়ে গেছে, আর নূর ইয়াদ একে অপরকে ভালোবাসে, তাহলে আমাদের উচিত নিজেদের মাঝে মন মনতা না করে তাদের মেনে নেওয়া। আর তুই আক্কাস চাচা হইলি কবে থেকে রে? এমন করছিস কেন? মনে নেই তোর? ভাবিজানের বিয়ের দিনে তুই কি পাগলামোটাই করছিস? বিয়ের আসর থেকে ডাইরেক্ট কন্যাকে তুলে নিয়ে এসেছিস, ভুলে গেলি সেসব? আসিফ, চিল্লিয়ে এখন চিল্লাস কেন? আমার ছেলে তো বিয়ে করে বউ নিয়ে ডাইরেক্ট শ্বশুরের কাছে নিয়ে এসেছে, আর তুই তো বিয়ের 2 বছর পর ইশারাকে নিয়ে গিয়েছিস, একবারে মনে নেই? দোস্ত, যা হয়েছে মেনে নেয় তো। আমি কথা দিচ্ছি নূর, ইশারাকে আমি আমার মেয়ের মতো রাখব। আমি বেঁচে থাকতে ওদের কখনো কোনো সমস্যা হতে দিব না। ইয়াদ, ইরফান, নূর ইশারাকে খুব ভালো রাখবে।
আমার বাসায় লক্ষ্মী হয়ে থাকবে আমার 2 মেয়ে। আর এক বাসায় কি কখনো 2 মেয়ের বিয়ে হয় না? হ্যাঁ, একটু উল্টা পাল্টা হয়েছে, বড় ছেলের সাথে ছোট মেয়ের, ছোট ছেলের সাথে বড় মেয়ের। আরে ঝুঁটি তো উপর তালায় থেকে তৈরি হয়ে আসে। এত চিন্তা করিস না, যা হয় কিছু ভালো ভেবেই হয় আমাদের সাথে। এখন ভাবিকে দেখ, তার জ্ঞান ফিরাবি কি করে। রাত 12:30টার দিকে আসিফ আঙ্কেলরা চলে গেলেন নিজ বাসার। 2 পরিবার সমাবেশ বৈঠকে মিলে ঠিক করা হলো আমার আর ইয়াদের পারিবারিক অনুষ্ঠান করা হবে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পর আপি আর ইরফান ভাইয়ের সাথে। এক বাসায় যেহেতু এখন 2 মেয়ের বিয়ে একসাথে হবে, তাই অ্যারেঞ্জমেন্ট ঝামেলা কাজও অনেক বেড়ে গেল। আসিফ আঙ্কেলরা যাওয়ার পরই আম্মু আব্বু কিছুক্ষণ নিজেদের মাঝে আলাপ আলোচনা করে। রীতিমত দাওয়াতের লিস্ট লিখতে বসে গেছেন। সময় যেহেতু হাতে খুব কম, রাত 2টো বাজে এখন মুহূর্তে। এত রাতের মধ্যেও বাসায় ছোটখাটো হট্টগোল তৈরি হয়ে গিয়েছ। খালা, খালু, মামা, মামি, ফুপি, ফুপার ব্যস্ততা হরবড়তে। সবাই কোমর কাপড় বেঁধে কাজে লেগে পড়েছেন। এত হইচই মাঝেও আমার বিন্দুমাত্র কিছু ভালো লাগছে না। একদিনে বেশি পরিমাণ অতিরিক্ত টেনশনে করার কারণে মাথায় প্রচণ্ড রকমের ব্যথা টনটন করছে। মনে হচ্ছে মাথায় কোনো টাইমার বোম ফিক্সড করা হয়েছে আর ব্লাস্ট হওয়ার প্রসেসে আছে। খালাম্নি আমাকে দেখে হয়তো আমার অবস্থা আজ করতে পেরেছেন, তাই আমাকে আর আপিকে রুমে যেতে ইশারা দিলেন। উপরে সিঁড়িপথে পা দিতেই পিছু থেকে আম্মু কাট কাট গলায় বলে উঠলেন, রিনা ওদের বলে দেয় সকালে যেন 10টার আগেই রেডি থাকে। কাল শপিংয়ে যেতে হবে, কোনো প্রকারভাবে যাতে দেরি না হয়। তুমি চিন্তা করো না আপা, আমি ওদের সকাল সকাল ডাক দিয়ে দিব, দেরি হবে না। আম্মুর বিপরীতে খালাম্নি বলে উঠলেন, আর আমাকে চোখের ইশারা দিয়ে খালাম্নি ভরসা দিয়ে বুঝালেন সব ঠিক হয়ে যাবে। আম্মুকে একটু সময় দিতে। আমি খালামনির বিপরীতে শুধু খালি অলস ভঙ্গিতে মাথায় দুলালাম। এমনতেই মেজাজ আমার তীক্ষ্ণতম বিগড়ে আছে। এর মধ্যে রুমে এসে দেখি কাজিন নামক বিনা সুইচের টেপ রেকর্ডগুলো সব গোল হয়ে খাটে বসে আছে। সাথী গা ঝালানো মতো মুখে তাদের চকচক ক্লোডাপের এনার্জি লাইটারের বাতি জ্বলে আছে। এখানে কি চাই তোমাদের? বেরিয়ে যাও বলছি। কাট কাট গলায় বলে উঠলাম আমি। লাভ স্টোরি সংজ্ঞাটা জানতে চাই। যমুনা আগে সংজ্ঞার A to Z এর বিবরণ দেয়। দীপ্ত, কোনো সংজ্ঞা নেই, তোমরা এখান থেকে আপাতত আসতে পারো। নূর হতাশ হওয়ার সুরে বলল, বললেই হলো নেই। আমাদের কি নিব্বা ভাবিস? বিনা সংজ্ঞায় লেবু পাড়তে গিয়ে টুপুস করে বিয়ে হয়ে গেল তোর। এই কথা তুই বলবি আর আমরা মেনে নিমু সহজে? সব এত ইজি? ওই মাইয়া আমাদের কি বোকা ভাবিস আর নিজেকে অতি চালাক নারী ভাবিস? না মালিহা মনে করিস আমাদের কোনটা? যে বোমবাং 420 কই বিয়ার আমরা তার নিমিষে নাইচ্ছা মাইন না ও নিমু বদ্দয়ের হাড্ডি। ফারদিন, দেখ এটা কিন্তু রুলসের বাহিরে চলে গেল একদমই। আমরা মিনিমাম হালকা পাতলা কাউর উপরে একটু ক্রাশ খাইলেও কাজিন গ্রুপে টুপুস করে শেয়ার করি একে উপরের কাছে। আর সেখানে তুই তলে তলে টেম্পু চালাইয়া ডাইরেক্ট বিয়াও করে নিলি। এগুলো মানা যায়, একটু বললেই কি হতো, ফ্রিতে সাক্ষী দিতে হাজিরায় চলেই যাইতাম কাজে অফিসে। অনিক, হ্যাঁ ভাবতে খুব অবাক লাগে বুঝছো অনিক ভাই, করোনার ট্রেন্ডিং যে এভাবে নিজেদেরই কপালে সুরসুর করে চলে আসবে। জল্পনাতেও কল্পনা করিনি কথাটা, বিশ্বাস করো। দীপ্ত, আর বিশ্বাস? অনিক, মানে কি বলতে চাস দীপু? বাই এনি চান্স দোস্ত তুই করোনা ভাইরাসে আক্রান্ত নাই তো? আল্লাহ, ইশারা। ওই চুপ শেলা গাছের প্রেতনি। যখনই মুখ খুলোস আমার জন্য তখনই অশুভকর কথা সাপ্লাই করস। বেয়াদব মাইয়া, কোনো দিন দেখলাম না তোরে আমার জন্য শুভ কিছু বলতে। করোনা ট্রেন্ডিং কি করোনা রে? কোন দুনিয়াতে বসবাস করো সকাইম্মা দেহি? করোনা ট্রেন্ডিং হলো যারে পিচ্ছিকালে কোলে নিয়ে ঘুরছি, একসময় আর তার বিয়ে দাওয়াত পাচ্ছি হাতে, অথচ আমি আজও সিঙ্গেল রয়ে গেলাম অসহায় ভূমিতে। দীপ্ত,
তোমরা কি আল্লাহ ওয়াস্তে চুপ হইবা একটু? বিনা সুইচের টেপ রেকর্ডগুলি চলতেই থাকে, থামার কানো নাম নেই না। নিচে ফ্লোরে বসে কান্না করে। নূর, তুই কান্না করছিস কেন? ইশারা। সবাই হঠাৎ নূরকে কান্না করতে দেখে খাট থেকে নেমে নূরের সামনে এসে দাঁড়ালো। সবার মুখে চিন্তা এসে ভর করল, নূর কেন কান্না করছে এভাবে? তো আমার কি করা উচিত এখন? হাসবো হে 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 করে, চিল্লিয়ে, বলো চুপ কেন? আমি যে এখনো বাইচ্ছা আছি সহিসালামত। তোমাদের চোখের সামনে এটা শুকরিয়া আদায় করো তোমরা আল্লাহর কাছে। একদিনই যে রংধনুর 7 রং দেখা হয়ে যাবে আমার। আমি কখনো ভাবি নাই, যার কাছ থেকে দূরে যাওয়ার এত চিন্তা ভাবনা, আজ তার সাথেই কিসমত এসে ঝরেও গেল। আল্লাহ। মাথায় চুলের ফাঁকে হাত দিয়ে। নূর, একটু বনিতা ছাড়া ক্লিয়ার কাট করে কথা বলবি। আমাদের কি হয়েছে? চিন্তিত সুরে। বুঝলাম না ঠিক দূরে যাওয়ার চিন্তা মানে। নিচে যতটুকু শুনে বুঝলাম তুই এর ভাই একে অপরকে ভালোবাসিস। আগে থেকে আজ শুধু একটা ভুল তথ্য শিকার হয়ে ভাইয়া রেগে তোকে তুলে নিয়ে বিয়ে করেছে, এম আই রাইট? দীপ্ত। নূরের সামনে হাঁটু গেড়ে বসে। নূর দীপ্তর প্রশ্নের বিপরীতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, ইউ আর অ্যাবসুলটিলি রং ভাইয়া, আমি তাকে না, সেই আমাকে ভালোবাসে। মানে? সবাই একসাথে বলে উঠল। আমি বলছি। ইশারা। ইশারা থেকে সব শুনে আর নূরের থেকে কাজী অফিসের ঘটনা শুনে সবাই শুদ্ধ হয়ে নিচে গোল হয়ে বসে আছে। কি ভয়ঙ্কর ঘটনা! রিভলভার দিয়ে ভয় দেখিয়ে শেষমেশ বিয়ে করে নিল। কাউর মুখে কোনো কথা নেই। সবাই নীরবতা পালন করছে। নূরের কান্না এখন থেমে গেছে। সবাই আর চোখে নূরের দিকে তাকাচ্ছে, ওর মনের মধ্যে যে কি চলছে বুঝতে চেষ্টা করছে। তুই আসলেই খুব বোকা রয়ে গেলি নূর। আর সেই পুচকি আছিস বড় আর হলে না চিন্তা শক্তিতে। মুচকি হাসি দিয়ে, কাউকে এত কাছ থেকে এতদিনে দেখে তুই মিনিমাম তার গেটআপ, আচার আচরণ, চলাফেরা দেখেও বুঝতে পারলি না সে আসলে কি। লাইক সিরিয়াসলি। শেষমেশ অল্লিগল্লি আবার নাম দিয়ে দিলি। হায় বোকা মেয়ে, মাথায় গাঁটটি দিয়ে। দীপ্ত। আউদ চোচ ভাইয়া। নূর। গাধি প্রেম নামক কঠিন রোগে পড়লে যে কেউ প্রিয়তমাকে এক নজর চোখে দেখার জন্য ঘন্টা পর ঘন্টা অপেক্ষা প্রহর গুনতে পারে। তাই বলে সে অল্লিগল্লি রাবারা হয়ে যায় না। আর যাই হোক, আমার 27 বছরের এক্সপিরিয়েন্স বলছে, ইয়াদ খারাপ না। নিচে যতটুকু স্ক্যান করে বুঝেছি তাকে সে তোকে উম্মাদের মতো ভালোবাসে, খুব করে চাই। তাই তো এই গাধির জন্য তার এত পাগলামো। উফ অফ। দীপ্ত। তাহলে এখন কি করব আমি? কি করবি? বিয়ে যেহেতু হয়ে গেছে সংসার করবি। বছরে পর বছরে ক্রিকেট টিম গড়ে তুলবি। মজার করে বলল দীপ্ত। ভাইয়া। কাঁধে চাপড় দিয়ে। এখন আজাইরা প্যারা গাছ মাথায় আর না ভুনে। এক ঘুম দেয় মনকে শান্তি হতে দেয় একটু। কাল বিয়ের শপিংয়ে যেতে হবে তো। কপালে চুমো দিয়ে। তোকে সব সময় চঞ্চলতা মানায় বনু, এভাবে লেটকানো চেহারাতে মানায় না। তাই অযথা মাথায় প্রেশার নিস না। যা ফ্রেশ হয়ে এসে এক ঘুম দে। দীপ্ত। ভাইয়ারা সবাই নিচে চলে গেল। আমি উঠে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। এখন মনটা কিছু হালকা লাগছে ভাইয়ার কথা শুনে। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী যে পাথরটা এতক্ষণ ছিল তা সরে গেল। ঘুমে চোখ খুব ভার হয়ে আসছে। হামি নিয়ে দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 4:10 বাজে। ইমা। অলস ভঙ্গিতে ওয়াশরুমে দূরত্ব চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হলে রিল্যাক্সে ঘুম দিতে পারবো। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে দেখলাম আপু আর মালিহা আমার বেডে শুয়ে আছে, তার মানে আজ তারা আমার রুমেই ঘুমাবে। বুঝতে আর সমস্যা হলো না। বেডে সাইডে গায়েলি দিতেই ফোনের মেসেজ টুনটান বেজে উঠল। চোখ থেকে কাঁথা নামিয়ে বালিশের পাশে থেকে ফোন নিয়ে দেখি মেসেঞ্জার যুগে কেউ ফোনে মেসেজিং দিয়েছে। প্রিয়তমা। আজ কি জানো? যাকে 2 শব্দে বলে বাসর, আবার যাকে বলে প্রণয় থেকে একটি পরিণতির গল্প।
যার মাঝে বুনে আছে আমার এক ঝাঁক কত শত গোপনের স্বপ্নে না বলার তুমি রবে গল্পের কথা। অদ্ভুত এক স্রোতে জোয়ারে এই হৃদয়াক্ষীর মোহনীয়তে তুমি প্রবেশ করেছিল। সময়টা ছিল আষাঢ় মাস, কিন্তু আমি দেখেছিলাম তোমার আখিতে আমার নিজের জন্য সর্বনাশ। যে সর্বনাশে আমি প্রতিনিয়ত হাজারো বার বহুবার এই এক জীবনে পড়তে চাই। আজকে দিনকে ঘিরে অনেক ইচ্ছে ছিল। হাত হাত রেখে সারারাত ব্যালকনিতে বসে এক কাপ কফির সাথে গল্প গুজব করব। আমি ইন্ট্রোভার্ট, সবার মতো হয়তো নিজের অনুভূতিগুলো সুন্দর করে বলতে আদৌ পারবো না। তোমার সংস্পর্শ আসলে এমনই, আমার সবকিছু গুলিয়ে যায়। তারপরও তোমার কোলে মাথা রেখে অনেক কিছু বলা ছিল। জানো তো, মনের গভীরে এতদিনে সব কথা জমিয়ে রাখতে রাখতে মন যে বড্ড পাহাড় সমান ভার হয়ে গেছে। এখন আমার শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। এই মেয়ে, এই তুমি এত খারাপ কেন? আমাকে এই তুমিবিহীন এ আসক্ত করে এখন দূরে বসে দিব্যিভাবে আরামসে ঘুমানো হচ্ছে। ঘুমিয়ে নিন ম্যাম, যত খুশি। আমারও সামনে দিন আসছে, আমাকে খুব জ্বালিয়েছ না এতদিন। একবার শুধু আপনাকে খুব করে কাছে পাই, তারপর সব সুদে আসলে সুদ করে নিব বলে দিলাম। কোথাও আর যেতে দিব না, অনেক পালাই পালাই করে বেরিয়েছ না। আমার এই হৃদস্পন্দতা আপনাকে চিরতরের জন্য বন্দি করে রাখব। ইতি আপনার সাইকো জামাই। খালামণির ডাকে সকালে হেলেদুলে ঘুম থেকে উঠলাম আমি আর আপি। খালামণি আমাদের তাড়া দিয়ে শর্টকাটে পরিবেশের 102 নং সংকেত বলে নিচে চলে গেলেন। কি বলে গেলেন কিছুই বুঝলাম না। সব যেমন মাথার উপর দিয়ে উড়ু উড়ু যায় বলে উবে চলে গেল। শুধু ঘুমো ঘুমো চোখে খালামণির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। অলস ভঙ্গিতে হামি দিতে দিতে বালিশের নিচ থেকে ফোন নিয়ে চোখ আমার বড় বড় হয়ে গেল ইতিমধ্যে। 11টা 10 বাজে, তার মানে নানুর ছোট মেয়ে আপাতত রেগে বোম হয়ে আছেন। ওফ অফ নূর, তুই আর এই জিন্দেগিতে সোনামিকে দাওয়াত দেওয়া আর বাদ দিবি না। আল্লাহ, এক লাফে খাট থেকে উঠে চট করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আয়াত খাটের উপরে বসে আছে। মুখে তার রাগীদ ভাব। তার পাশে আপি বসে আছে ফোনে, সম্ভবত ইরফান ভাইয়ার সাথে মেসেজিংয়ে কথা বলছে, টুংটাং আওয়াজ কানে ভেসে আসছে। আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তোয়ালটা টেবিলের উপর রেখতে পিঠ থেকে আয়াত বলে উঠল তার গর্জন গলায়। পাক্কা 20 মিনিট ধরে আয়াত অরবেস্ট্রি মার্কা দুঃখ দুঃখী ভরা কষ্টের ভাষণ বলে হাঁপিয়ে উঠেছে। দেখ আয়াত, আমার উপর অকারণে রাগ নিয়ে থাকবি না। আমার মন মানসিক এখন ঠিক নাই যে আমি এখন তোর দুঃখওয়ালা লাইন শুনে মুড ভাঙ্গাবো। তাই অযথা রাগ দেখিয়ে কাজ হবে না আমার উপর। নূর বলল, আমি আপুর থেকে সব শুনেছি, তাই রাগ করছি না তোর উপর, কিন্তু আমাকে একটিবার তো জানাতে পারতি। জল যে রীতিমত এত দূরও গড়ে গেছে। আয়াত বলল, তা কখন জানাতাম তোকে? ঘটনা যে অতি 420 গতিতে রটে গেছে আমার সাথে, আমি নিজেই একটা ধোঁয়াশার করেছিলাম। চুল আছড়াতে আছড়াতে বলল নূর, সকালে তো অ্যাটলিস্ট জানাতে পারতি। নাও ইউ আর ম্যারিড, এটাও আর কাউর না, আমারই এক্স ক্রাশের বউ। হতাশ হওয়ার ভঙ্গিতে আয়াত, সকাল তো হলো, এখন সখিনার মা। জাস্ট ছিল, এত প্যারানেও কেন গো? আর ক্রাশ এক্স হওয়ার স্বাস্থ্যের জন্য অতি ভালো লাভবান খবর, বুঝছো? না হলে নতুন বুলার আগমন রটবে কি করে এই ছোট জীবনে বলো? চোখ টিপ দিয়ে বলল। দরজার বাহিরে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠল দীপ্ত, কেমন আছো? হাসি মুখে রুমে আসতে আসতে দীপ্ত, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? বিরক্তি সুরে দীপ্ত বেকা চোখে তাকিয়ে বলে উঠল, থাপ্পড় খাইছো তুমি? আমি তোমার কোন জন্মের ভাই লাগি বেয়াদব? বলছি না ভাই বলতে না বেকুব। এই জন্ম হাতের কাছে থাকতে আবার কোন জন্মের হবেন? আপনি নূরের ভাই হলে আমারও তো ভাই হন নাকি? আয়াত, দুনিয়াতে সব যদি ভাইয়ের বোন হইতে থাকে দিন দিন, তাহলে ছাইয়াটাকে হবে শুনি। দাঁতে দাঁতে চেপে দীপ্ত, কি হো? বুঝলাম না, কিছু বললেন ভাইয়া? আয়াত, জাস্ট শাট আপ। রেগে
আর একটি বার তোমার মুখ থেকে ভাই ডাক শুনলেই জিভ কেটে হাতে তুলে দিব ইডিয়েট। তারপর এসে কানের সামনে বেশি করে ভাইয়া বলো। নিচে ইয়াদ আর ইরফান এসে বসে আছে। 5 মিনিটে নিচে আয় তোরা কুইক। আয়াতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে গটগট করে চলে গেল। দোস্ত দেখছিস কি সাংঘাতিক, তোর ভাই আমারে খাড়ার উপরে খাড়া কেমনে হুমকি দিয়ে গেল। এটাও কি বলা অপরাধে? ভাই বলার অপরাধে জিভ কাটবে আমার খাটাস। তোরে ভাইয়ের কমুনা খাটাস, কমু ছেকা খাওয়া কুত্তা, কত বড় সাহস আমার জিভ কাটবি এই আয়াতের। বজ্জাচ্ছে মোরা, তোর জীবনেও ভালা হইব না কইয়া দিলাম। হারামি। ক্লাব স্যুট। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি চুপচাপ। পরন্ত দুপুরে কড়া রোদের আড়ালে নরম আলো ছড়াচ্ছিল। রাস্তায় মানুষজন গিট করছে। আকাশ ভরা মেঘদের দল ছড়াছড়ি করছে, হয়তো কিছু সময়ের মধ্যে বৃষ্টি হয়ে নামার অপেক্ষা তারা আছে। হঠাৎ ওড়নায় টান পড়াতে ভাবনায় ছেদ ঘটল। চোখ বড় বড় করে বাহির থেকে চোখ ফিরিয়ে নিজের দিকে তাকিয়ে আমি রীতিমত কি আমার গায়ে ওড়নার এক কোনা অংশ অবশিষ্ট আর নেই। ওড়না গেল কই, মায়েরও তো টান পড়ল। পাশে বসা ইয়াদের দিকে তাকিয়ে দেখি, বাবা তোমার দরবারে এই কোন পাগলের আমাদানি হলো নতুন করে বাবু। আশেপাশে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখ বুলিয়ে দেখি সবাই সবার কাজে ব্যস্ত, কেউ আমাদের দিকে তাকাচ্ছে না আপাতত। যাক বাবা বাঁচা গেল, কেউ দেখেনি তাহলে। আমার পুরো ওড়নায় ইয়াদের এক হাতে পেঁচানো আর এক হাত দিয়ে ওড়ানার কোনায় গিট্টোয়ের দোকানের পাহাড় সমান তাল করছে, একটা উপরে একটা দিয়ে। হাবভাব এমন, তার খুব গম্ভীরভাবে ঠোঁট কামড়িয়ে কোনো বিশেষ কাজ মনোযোগ দিয়ে রেখেছেন। চোখ দুইটো একটু এইদিক সেই দিক হলে বড়সড় লস হয়ে যাবে ইতিমধ্যে ওনার। বলি, আমার ওড়নায় আপনার কাছে গেল কি করে? দাঁতে দাঁতা চেপে ফিসফিস করে বলল উঠলাম। নূর। কিভাবে আসবে আবার? উড়ে এসে ঝুড়ে টপকিয়ে এসেছে, কোনো সমস্যা? তোমার। গিট্টু দিতে দিতে বলল। জানেন 2 দিন আগে না আব্বুর সাথে আই চ্যানেলে একটা খবরে দেখেছিলাম পাবনা থেকে 402 নং কক্ষ থেকে এক পাগল ইঞ্জেকশন জারি দেওয়া পেশেন্ট পালিয়েছে। ওটাকে বাই এনি চান্স আপনি ছিলেন? আমার তো সন্দেহ হচ্ছে রীতিমত এখন। ইয়াদ গিট্টু দেওয়া বাদ দিয়ে নূরের দিকে বিস্ময়ভাবে তাকিয়ে আছে। বলে কি এই মেয়ে? আমাকে কি আপনার বেআইন লাগি যে ফালতু লজিক দিচ্ছেন? নিজেকে অতি চালাক হিরো আলমের বড় ভাই আর আমাকে বোকা ভাবেন তাই না? চুপচাপ আমার ওড়না দিন কি হাল করছেন? আমার ওয় কি কিউব টু ছোটসি প্রিয় ওড়নাটার আপনার লে হামলা কি বেহাল ফালুদা হয়ে গেছে বেচারির। আল্লাহ, আপনি একটা অতি লেভেলের ডোট আজাইরা পাবলিক। এত গিট্টো আমি খুলতে খুলতে রীতিমত ফ্রিতে এখন 80 বছরের বুড়ি হয়ে যাব দূর। নাক মুখ ফুলিয়ে ফুসফুস করে বলে উঠল। ইয়াদ ঘাড় ঘুরিয়ে চোরা চোখে নূরের দিকে ঝুঁকে তাকালো, চোখ মুখে তার বিষয় ভাব। নাক মুখ কুচকে গম্ভীর গলায় বলল, হোয়াট ডু মিন বাই ডট? বোকা টোকা দিচ্ছ না তো এর মাঝে বাই এনি চান্স আমাকে? এত বিআইন সাহেবা হওয়ার শোক তোমার? এত সুন্দর একটা সম্পর্ক অপশন থাকতে সমস্যা নেই বলিও দুইটাই। আমি তো এখন পুরা দমে তোমারই। আর আমার কি খেয়ে দে কোন কাজ নেই নাকি? আজব। চুপচাপ বসে থাকো। কোথায় উড়ে এসে কোলে ঝরে পড়ল তোমার বোরিং ওড়নাটা? কই আমাকে একটা থ্যাঙ্কস জানাবা তার জন্য দেখাচ্ছ গরম চোখ। তোমার ওড়নাকে আমি অতি বোরিংনেস থেকে নিজের ঘুমন্ত প্রতিভা দ্বারা এক নতুন রূপ দিয়ে দিলাম। আজকাল কাউরা সেচে ভালো করতে নেই। বুঝা হয়ে গেল আমার আজ তোমাকে দেখে। এই আপনার ভালো করার নমুনা, লাইক সিরিয়াসলি। চোখে চোখ রেখে দাঁতে দাঁতা চেপে রাগিত সুরে বলে উঠল নূর। ইয়াদ চোখে সানগ্লাস দিয়ে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সামনে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল তার হাসি, যাকে বলে মধুরতম হাসি। নূরের সাথে নর্মালভাবে আগের মতো করে কথা বলতে পেরে খুব ভালো লাগছে তার এখন। নূর আর কিছু বলল না। ওড়নাটা গিট্টোগুলো খুলে পুনরায় গলায় ভালো মতো পেঁচিয়ে আবার ও আগের মতো চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে আছে। পেছনের সিটে দীপ্ত, অনিক, ফারদিন বসেছে, নিজেদের মাঝে গুনগুন করে কথা বলছে। মাঠ বরাবর সিটে আমি ইয়াদ আর আয়াত বসেছি। আয়াত ফোনে শিল্পী নাটক দেখছে, তাই আপাতত আমাদের দিকে তার কোনো মাথা ব্যথা নেই। সামনে ড্রাইভিং সিটে জিজু আর পাশের সিটে আপি বসেছেন।
পাক্কা 1.5 ঘন্টা জার্নি করে ঢাকা যমুনা ফিউচার শপিং মলে এসে পৌঁছালাম। শপিং মলটা বেশ বড় আর সুউচ্চ। আমি এর আগে একবার এসেছিলাম আব্বুর সাথে, আর আজ দ্বিতীয়বারের মতো এলাম ইয়াদের সাথে নিজের বিয়ের শপিং করতে। 3 ঘন্টা যাবৎ দেখে চলছি নিজের জন্য, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না আমার ঠিক করে। আপুর শপিং প্রায় শেষের দিকে। আয়া তো নিজের মতো শপিং করছে একদমে আজ। আমি ওদের দিকে এক নজর তাকিয়ে দোকান থেকে বের হয়ে গেলাম। পাশে দোকানগুলোতে বাহির থেকে চোখ বুলিয়ে দেখছি। হঠাৎ একটা দোকানে গ্লাসে বের করে লেমন কালারের একটা শাড়িতে আমার চোখ গিয়ে আটকে পড়ল। শাড়িটা অসম্ভব সুন্দর। আমি দোকানে গিয়ে শাড়িতে হাত বুলিয়ে দেখছি। লেমনের মধ্যে কালো সুতোর চারুকাজ। ভালো লেগেছে ভীষণ। শাড়ির দিকে তাকিয়ে বললাম, এক্সকিউজ মি, এটা প্যাক করে দিন। আমি পিছে তাকিয়ে দেখি ইয়াদ দাঁড়িয়ে আছে আমার ঘায়ের সাথে একদম লেগে, এক হাতও দূরত্ব নেই আমাদের মাঝে। আপনি তো কাকে আশা করছিলেন নিজের এত কাছে? আপনি এত লুচু বাঘ হলেন কবে থেকে বলুন তো? আগে তো এমন ছিলেন না, এত কাছেও আসতেন না কথা কথা। আজ এত অদ্ভুত আচরণ করছেন কেন? কারণ আজকের কথা সব থেকে আলাদা তাই। কি এমন কথা আলাদা? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। কারণ আজ আপনি আমার বউ, তাই আপনার প্রতি আমার অধিকার বোধটাও আজ অনেক বেশি কাজ করছে অন্য দিনের তুলনামূলক থেকে। নাক টেনে বুঝছেন ম্যাডাম ফুলপরি? স্যার, শাড়ির বিলটা আর এই যে শাড়িটা। শাড়ির প্যাক হাতে দিতে দিতে বলে উঠলেন দোকানদার। ইয়াদ হাসি খুশিভাবে শাড়ির প্যাকেটটা আর নিজের ক্রেডিট কার্ডটা নিলেন। আমি বিলের দিকে এক নজর তাকিয়ে পাগল হওয়ার উপক্রম। এই কে, কোথায় আছিস? আমাকে কেউ একটু ধরতো, এসে আমি পড়ে যাচ্ছি। এত চোরের উপর বাটপাড়ি, আর্নের বাচ্চা। এই শাড়ি হাইস্ট গেলে সবেচ্ছ 5,000ই হবে, কিন্তু আমাকে ভুল ধারণা প্রমাণ করে দিল আর্নের বাচ্চা। এই কারণে আমি আর্ন থেকে স্বপ্নেও ভুলে টুলেও ফ্রিতেও এসে কিছু নিতে চাই না। বিল আসছে 52,000 টাকা, ভাবা যায়। আজ মনে হয় ইয়াদ বেটা পুরো দমে ফকির হয়ে গেল। উপসদস্য হলে হলো, তাতে আমার টাকলা বাবার কি। সন্ধ্যায় থেকে বাড়ির পরিবেশ বিয়ের বাড়ি গন্ধে চারদিকে মম গমগম আমেজে হট্টগোল বেঁধে আছে কিছু নিকটজন আত্মীয় স্বজনের ভিড়ের মাঝে। বাচ্চারা নিজেদের মতো চারপাশে আনন্দে ছুটাছুটি করছে। হলরুমে নিচে উপরে চেয়ারে সোফায় যে যেখানে পেরেছে বসে সবাই একজোট হয়ে হাসাহাসিতে গল্পে মেতে এক হয়ে আছে। আম্মু খালামণিরা আপাতত রান্নাঘরে গরম গরম সবজি পাকোড়া আর চা করছেন। আমি আপি অ্যাসিস্ট্যান্স ডিউটি পেয়েছি আর তাদের থেকে রান্নাঘর থেকে গরম গরম পাকোড়া প্লেটগুলো হলরুমে সার্ভিসিং দেওয়ার। আমার বেচারা 3 গুণধর ভাইদের করুন নাজেহাল অবস্থা, কাজ করতে করতে এক একটা টাইটাই ফিসস দম ছাড়ার মতো ঠিক করে সময় পাচ্ছে না তারা। 2 দিন ধরে ডেকেশন এই কাজ ওই কাজ করেই চলছে, কাজের আর শেষ নেই তাদের। কাল হলুদ মেহেদি প্রোগ্রাম, 2টা একসাথে হবে, তাই কাজের চাপও বেশি আপাতত তাদের উপর। সন্ধ্যায় থেকে দীপ্ত অনিক ভাইয়া বাহিরে লাইটিং এর কাজগুলো দেখছে। ফারদিন স্ট্রজের জন্য ফুল অর্ডার করতে গিয়েছে সেই বিকালে। আব্বু খালু ফুপারা বাগানে মেন্ডেলের কাজ দেখছেন। এত কম সময়ের মধ্যে হাতে সামনে 3 দিনের জন্য ভালো কোনো কমিটি সেন্টার খুঁজে পাওয়া যায়নি। একটা পেয়েছে খুব কষ্টে, তাও একদিনের জন্য। কমিটি সেন্টার বুকিং করতে হলে কমসে কম 1 মাস বা 15 দিন আগে বুক করতে হয়। সে জায়গায় বিয়ের প্রোগ্রাম শুরু হওয়ার 3 দিন আগে তো মুখের কথায় তো আর পাওয়া যাবে না। আব্বুর চেনা জানা এক কমিটি সেন্টার মালিক আব্বুর বন্ধু ছিল, তার থেকেই একদিনের জন্য আপাতত ম্যানেজ করা হয়েছে খুব কষ্টে বিয়ের দিনের জন্য। রাত 11টায় সবাই নিচে একসাথে ঢালাই বিছানাতে বসে গরম গরম ভাত, আলুর ভর্তা, ডাল দিয়ে রাতের খাবার খাচ্ছি। এত মানুষের জন্য তো কম সময়ের মধ্যে শত কাজের চাপে আলাদা কিছু করা আদৌ সম্ভব না। তাই রাতের মেনুতে শর্টকাট খাবার রাখা হয়েছে। তাতেই আমরা মহা খুশি সবাই। আলুর ভর্তা আর ডাল যেখানে থাকে আর লাগে না কিছু সেখানে। সবার চেহারাতে নিমিষেই সারাদিনের কাজের ধকল ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। রাতের খাবার খেয়ে যে যেখানে পারছে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ছে। সব ছেলেদের জন্য ছাদে বরাদ্দ ঢালাই বিছানা করা হয়েছে।
রুমে এসে দেখি আমার খাট পুরো বুকিং আন্ডাকান্ডা পিচ্ছি বাহিনী দিয়ে। নিচে পাতলা একটা চাদর বিছায়, তার মধ্যে আপি আর মালিহা শুয়ে আছে। মালিহা আপাতত ঘুমের সমুদ্রতল দেশে গিয়ে হাবুডুবু খাচ্ছে, আর আপি তার পাশে ফোনে স্ক্রিনে তাকিয়ে মিটমিট করে হেসে প্রেম আলাপে হাবুডুবু খাচ্ছে। আমি বুঝি না বাপু, এরা সারাদিন এত কথা বলে কেমনে ভাই হাউ, আর এত এত কথার টাঙ্কি আসে কোথা থেকে? বলি তোমাদের কি কথার ঝুলির টাঙ্কি কি শেষ হয় না, আর মুখ কি ব্যথা ট্যাথা করে না? এখানে আমার জামাইরে কেউ দেখো, জোড়াজুড়িতে বিয়ে করে উদ্ধার করে ফেলছে আমাকে মহাশয়। সারাদিনে একটা ফোন তো দূরে থাক, একটা ভুলে টুলে বাই এনি চান্স মিস কলও দেই না ঠিক করে, বেয়াদব বজ্জাচ্ছে মোরা। এই তাহার সাইকোগিরি অতিরিক্ত চাওয়া, উত্তলিয়ে পড়া বলকানো বরাদ্দ প্রেম ছিল আমার জন্য, যা বলকিয়ে শেষ। শালা খচ্চর, এই ছিল এতদিন জমিয়ে রাখা প্রেম তোর মনে, বিয়ে করেই টাইটাই ফুসস বজ্জাত হলা। কত শখ ছিল আমার এই ছোট মনে, ভার্সিটি লাইফে গিয়ে সিনিয়র ভাইয়ের সাথে চুটিয়ে হাতে হাত ধরে একটা প্রেম শ্রেম কর্ম। তার জন্য এতদিন ধরে 29টা প্রপোজাল ও রিজেক্ট করছি, সেই 4টিখানি কথা। স্বরূপ ফলাফল হলোটা কি কচু? বিয়ের আগে যে একটু জামাইয়ের সাথে চুটিয়ে প্রেম করমু, তাও কপালে সৌভাগ্য আর দেখা মিলল না আমার। নুররেও এই জীবনে তোর কপালে আর প্রেম লিখা নাই। থাক হুদ্দাই কষ্ট করে আর বুক হাট দিয়া সেন্টি হইস না, এখন ঘুমায়। বাসার উঠান আজ রীতিমত নানাভাবে নানা রঙে চারদিকে নতুন সাজে নিজেকে সাজিয়ে উঠেছে। দরজার সামনে সাদা, রানী, হলুদ রং দিয়ে ছোটখাটো আলপনা করছে আয়াত, মালিহা মিলে। চারপাশে নানা কালারের ছোট বড় নিশানের ফুল দিয়ে সাজানো হয়েছে। ছোট থেকে বড় সবাই আজ নিজেকে সাদা রঙে সাজিয়েছে তুলেছে, রং খেলার আয়োজনের জন্য। মেয়রা সাদা জামা, সাদা প্লাজো আর নীল কালারের চুন্ডিবাটি কন্যায়, হাতে কিছু রেশমি চুড়ি। ছেলেরা সাদা কাবলি সেট আর ধুতিতে নিজেদের সাজিয়ে তুলেছে। সব যেমন সাদায় সাদা, সবাইকে এক অসম্ভব সুন্দর লাগছে। বাগানের ছোট টেবিলে 5 থেকে 6টা থালায় নানা কালারের রং রাখা আছে, আর তার পাশে ট্রেতে কিছু লাসির গ্লাস, পুদিনা জার্জো রাখা আছে, সাথে কিছু ফাস্টফুড খাবার রাখা আছে। টেবিল থেকে কিছু দূরে গানের 2টো বক্স রাখা হয়েছে। এর মধ্যে করতালিতে সবাই রীতিমত চারদিকে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে, হাতে নানা কালারের রং নিয়ে একে অপরের পিছে ছুট লাগাচ্ছে। রং দিচ্ছে চিল্লি করছে হাসিতে। আমি চুপ করে এক কোণায় দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখছি তাদের এক একটা ভূত প্রেতনিকে। আমার আপাতত এত সেজে ভূত হওয়ার ইচ্ছে নেই, তাই ফাঁকে ফাঁকে ফোনে টুক করে সেলফি ক্লিক করে নিচ্ছি এদের পরে, সেইভাবে বিনোদন দিয়ে পচাতে পারবো ভেবে। আমার সামনে রং নিয়ে কেউ আসলেই আমি চোখ দিয়ে রাঙিয়ে শাসিয়ে দিচ্ছি, দিতে না আমার রং নিয়ে অ্যালার্জি আছে বলে, ডাহামিসা কথা। এর মধ্যে ফারদিন চিল্লিয়ে ডিজের উদ্দেশ্যে বলে উঠল, আবি ইয়ার গানা তো এক বাজা দো। इतना मज़े क्यों आ रहा है? ट्यून हवा में भम मिलाया। আয়াত দীপ্তকে কাঁধে ধাক্কা দিয়ে মাথা হাত দিয়ে কোমর দুলিয়ে স্টেপ করলো গানের এই লাইনের সাথে তাল মিলিয়ে। डूबना नशे क्यों हो रहा है? आंखों से मित्र ट्यून खिलिया। দীপ্ত, ফারদিন, অনিক, মালিহা তাসফি স্ট্রোজে গিয়ে ओ तेरी मलमल की कोटी गुलाबी हो गई, मंचली चाल कैसे नवाबी हो गई। तो তাসফির মালিহার হাত ধরে এক টান দিল, আর দীপ্ত আয়াতের बलम पिचकारी जो ट्यून मुझे मारी, तो सद्दी सद्दी चोरी शर्बी हो गई। আয়াতের গালে রং দিয়ে দীপ্ত हाँ जीन्स पहन के जो ट्यून मारे टुम्भा तो लट्टू पड़ोसन की भाभी हो गई। মালিহাকে হাতের দ্বারা গুড়িয়ে পায়ের সাথে পা মিলিয়ে তাসফির। আপি আমার মনে হয় তাসফির কোনোভাবে অর কাঁচা না গলা ডালমালোর উপর গলানোর অতি প্রচেষ্টায় আছে বুঝো। আমার হারামি বেস্টি আমার বোনের সাথে লাইন দিচ্ছে। এটাও আমার বিয়ের প্রোগ্রামে এসে শালা, এত সহজে তো আমি তোর ডাল গলতে দিব না এইখানে তাসফির বাচ্চা। চোখ ছোট করে ডেভিল স্মাইল দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, নূর তো কি করবে শুনি? কানের সামনে ফিসফিস করে বলল। হঠাৎ কানের সামনে পুরুষালী কণ্ঠ সুর পেয়ে নূর কেঁপে উঠল। ভয় পিছে তাকিয়ে দেখে একজোড়া চোখ ভ্রু উঁচু করে নাচিয়ে ওর দিকে তাকিয়ে আছে, মুখে তার আঁকা বাঁকা দাঁতের এক দুষ্টু হাসি।
আপনি বিস্মিত চোখে। তো কাকে চিন্তা করছিলে? শোনো মেয়ে, এই ইয়াদবিহীন তোমার জীবনে এত কাছে আসার কেউ দুঃসাহস নেই, বুঝছো? তাই এই কথা দুঃস্বপ্নেও ভুলে এনো না মনে। চোখ ছোট করে বলেই সবার দিকে আর চোখে তাকিয়ে আড়ালে নূর হাত ধরে টেনে পিছনে হাঁটা ধরল। আরে আরে করতেছেন কি মশায়? এমন গোয়া নাই বলা নাই, হুটহাট কথায় এত কিল্লে টানাটানি করে নামায়। কপাল কুঁচকে। তা একটু পরেই জানতে পারবা। পিছে নূরের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে মেন্ডেইলের পিছে নূরকে এনে এক প্রকার দাঁড় করালো ইয়াদ। নূর কপাল কুঁচকে নাক মুখ ফুলিয়ে ইয়াদের দিকে তাকিয়ে আছে বিপরীতে। কথায় কপাল আর নাক এত কেন কুঁচকাও ঠিক করো বলছি। কুইক। গম্ভীর হয়ে। ইয়াদ। করুমা। আরো বেশি করে করব সন্দেহ দৃষ্টিতে ইয়াদের আরো সামনে এসে। আপনার তাতে কি? কথায় কেন এখন তো উঠতে বসতে খাইতে ঘুমাতে করব আপনার সমস্যা, দাঁতে দাঁতে চেপে। আমার তাতে সমস্যা হবে কেন? আমারই তো তাতে উল্টো আরো ভালো, সুবিধা হবে অনেক। 32 বাতি দিয়ে? মানে? আমার কপাল নাক দিয়ে কি করবেন আপনি? আমি যখন তখন টুপুস করে তোমার লাল কিউব নাকটাই কামড় দিতে পারবো। শয়তানি হাসি দিয়ে উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে। ইয়াগ থুকি চিন্তা ভাবনা আপনার ওয়াগ। চোখ বুঝে বলে উঠল বাবা। আর কিছু বলা আগে ইয়াদ নূরের টস গালে নিজের হাতে থাকা রংগুলো সাদা গালে রাঙিয়ে দিল। নূর হ্যাঁ করে ইয়াদের দিকে তাকিয়ে আছে, মনের মধ্যে কিছু কঠিন থেকে কঠিনতম গালি মনে করছে বলার জন্য। ও কিউ নো ভ্যাকেন্সি কি হটো পে গেলি হ্যাঁ, চেক কর তেরে দিল কা কমরা তো খালি হ্যাঁ। গানের লাইনের সাথে সুর মিলিয়ে ঠোঁট কামড়িয়ে এক হাসি দিয়ে বলে ইয়াদ চলে গেল। সকালে রং খেলার শেষে ঘণ্টাখানিকের জন্য সবাই ছোটখাটো রেস্ট নিয়ে নিল। দুপুর থেকেই আবার বাসায় জোর কদমে আয়োজন চলছে। সবাই হাসি মজায় ব্যস্ততায় মোহ হয়ে আছে। আজ বাসার বড় থেকে ছোট সবাই একদমই কাজে ব্যস্ত হয়ে পড়েছে সকাল থেকেই। কেউ যেন আজ এত কাজের মাঝেও কিছুতেই ক্লান্ত হতে চাচ্ছে না। 3টার দিকে আবারও গান বাজনা শুরু করা হয়েছে। নূর ইয়াদ দেওয়া সেই আর্নির লেমন মধ্যে কালো সুতার চারুকাজের বাঙালি স্টাইলে শাড়ি পরেছে। মাথায় মাঝ বরাবর সিথি করে একটা কাঁচা কাঠগোলাপের ফুলের টিকলি, চোখে গাঢ় করে কাজল। কানে কাঠগোলাপ ও বেলি ফুলের ছোট দুল, চুলগুলো কাঁধে নিচে ছড়ানো, যা বাতাসে কিছুক্ষণ পর পর দোল খেলছে। 2 হাতে বেলি ফুল আর লাল গোলাপের সম্মিলিত চুড়ি পরেছে। চেহারাতে মেকআপের তেমন বিশেষ কোনো ছাপ নেই, শুধু ঠোঁটে লাল টুকটুক লারে লিপস্টিক দেওয়া। এই সামান্য হালকা সাজে নূরকে দেখতে আজ ভারী মিষ্টি লাগছে। ইশারা গাঢ় সবুজ মধ্যে কালো পাথরের কাজ করা ভারী যুক্ত লেহেঙ্গা পরেছে। কানে কাঁচা বেলি ও গোলাপ সম্মিলিত ফুলের দুল, চুলগুলো এক সাইডে এনে এলোমেলোভাবে বেনি করা। এক হাতে কালো পাথরের ঘড়ি, আর এক হাতে কাঁচা ফুলের চুড়ি। চেহারাতে হালকা মেকআপের সাজ। আজ ওকে দেখতে কোনো অরূপসী থেকে কম লাগছে না। হঠাৎ কথা নেই বলা নেই বিন ভুলায় মেহমান কি তারাফ বাহিরে অঝোর দ্বারা বৃষ্টি হচ্ছে, তাই আপাতত বাসায় ভিতরেই হলরুমের সোফাগুলো সব এক সাইডে রেখে ছোটখাটোভাবে মেহেদি প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নূরকে মালিহা ও আয়াত মিলে মেহেদি পরিয়ে দিচ্ছে আর ইশারাকে তার 2 ফ্রেন্ড মিলে পরিয়ে দিচ্ছে। নূর ও ইশারা 32 বাতি দিয়ে সামনে থাকা সীমিত আকারের ছোটখাটো বিনোদন দেখছে আর খিলখিল করে চোখ বুজে হাসছে। এত বাড়ি বিরক্ত হচ্ছে যারা ওদের 2 জনকে মেহেদি পরিয়ে দিচ্ছে। 2 বোনকে চোখ রাঙিয়ে কিছুতেই শাসিয়ে স্থির করতে পারছে না বেচারিরা। অনিক, ফারদিন, দীপ্ত, তাসফি, বাকি কাজিনরা আর ইশারার কিছু ফ্রেন্ডরা মিলে তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যেন হয়ে যায় গানে উড়াধুরাভাবে ডান্স করছে। পাক্কা 2 ঘন্টা পর মেহেদি পর্ব সম্পূর্ণ শেষ হতেই আম্মু খালাম্নি চট করে আমাকে আপিকে উপরে পাঠিয়ে দিল রুমে রেস্ট নেওয়ার জন্য। সন্ধ্যায় পর আবার হলুদের প্রোগ্রাম আছে তাই। রুমে এসে আমি গাছ ফ্যান ছেড়ে দিলাম, আর 2 হাত তুলে সামনে দাঁড়িয়ে আছি একঝাঁক বিরক্তি নিয়ে মেহেদি শুকানোর জন্য। আপি ব্যালকনিতে দাঁড়িয়ে ইরফান ভাইয়ার সাথে ভিডিও কলে তার প্রেম কথোপকথন চলছে। আয়াত, মালিহা খাটে বসে আজকের তোলা ফোর্ট সেকশনগুলো এফবিতে পোস্ট করা শুরু করে দিয়েছে রীতিমত।
আমি কিছুক্ষণ কপাল কুঁচকে ওদের কারবার কৃতি দেখে বিরক্তি নিয়ে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে আর হাত ধুতে। আমার একটাই সমস্যা, আমি মেহেদি দিলে পানি দিয়ে ধুয়ে ফেলি, পুরোটা হাতে নিয়ে গুড়ে গুড়ে শুকানোর মতো এত ধৈর্য শক্তি কোনো কালেই ছিল না আমার। আজও তা হলো অতিক্রম, কিছু আলাদা হলো না আমার সাথে। ফ্রেশ হয়ে বের হতে না হতেই মাথা 1.5 কিলো কাবাড পড়ল। সামনে তাকিয়ে দেখি পার্লারের মেয়েরা ইতিমধ্যে এসে হাজির আমার আর আপির জন্য। অলস ভঙ্গিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মায়ের 6টা বাজে। মরি যাই অবাক হয়ে। আপনারা আজকে কেন এসেছেন? বেকুবের মতো কথা কেন বলছিস? ওনারা আসবেন না তো কে আসবেন? আমাদের সাজাবে বলেই তো এসেছে। ইশারা। বলি এখনই কি আমাদের সাজাবেন? একটু রিসহসস করুন না আফারা আমার সাথে, করুণ সুরে। কালকে সাজালে টাজালে হয় না। বলি কি শুনেন, কাল তো সেই আমাকে সাজাবেনি, তাই আজকে এত এক্সট্রা কষ্ট করা লাগবে না আপনাদের। কাঁদো কাঁদো হয়ে বলল নূর। না হয় না, কোনো হিসহস না। বিয়ের কনেকে সাজানো কি সেই 4টি খানি মুখের কথা? বিরক্তি হয়ে। এখনই তোকে সাজাবে তারা? বেশি পক পক করলে ডাইরেক্ট আন্টিকে ডাক দিব বলে দিলাম। নূর কাট কাট গলায় বিরক্তি সুরে বলে উঠল। আয়াত। লো ঠেলা, আমি আর বিয়েই করবো না কোনোদিন জিন্দেগিতে বাইচ্ছা থাকলে। বিয়ে করলে যে এত প্যারা নিতে হয় কে জানত? এখন আমাকে 1.5 ইঞ্চি আটা সুন্দরী হয়ে বসে থাকতে হবে ওই উগান্ডার বদ্ধ ফাজিল লোকের জন্য। রুমে উপস্থিতি থাকা সবাই নূরের কথা বলা ভঙ্গি রিয়েকশন দেখে হেসে দিল। বলি বইন, বাই এনি চান্স 4টে বিয়ে করা যে ফরজ, তুই কি ভুলে সেই হাদিস পালন করার চিন্তায় আছিস? ভ্রু নাচিয়ে। আমার ভাসুর মশাই কি এই কথাটা জানে? তার বউ একবার বিয়ে হয়ে যাওয়ার শর্তে ও আবার পুনরায় বিয়ে করার পরিকল্পনায় আছে। ভুলিও এই কথা মাথায় আনিস না, এটা আমাদের জন্য না, ছেলেদের জন্য বরাদ্দ। রোল পড়া হাসি দিয়ে। ইশারা। আপি। রাত 8টার দিকে আমার সাজ কমপ্লিট হলো প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায়। এত ভারী লেহেঙ্গা, গয়না, হেয়ার স্টাইল নিয়ে আমার নিঃশ্বাস ফেলতেই এখন ভার ভার লাগছে, লড়তে ও পারাচ্ছি ঠিক করে। ইশারা আর নূর তামিল স্টাইলে কাঁচা হলুদ আর সবুজ রং মিশ্রিত ভারী শাড়ি পরে বসে আছে, সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা পরানো। আজ 2 বোনকে দেখতে বেশ মিষ্টি লাগছে, 2জনকে পুরো টুইনি টুইনি লাগছে সেম সাজে, ওদের থেকে চোখ সরানো যেমন দায়। বাব্বা, এই লম্বা জামাইয়ের জন্য আমার মতো বাটুকে কত বড় হিল ধরিয়ে দিল। অবশ্য আমি অতও বাটু না, কিন্তু এখন তো হাঁটতে হিমশিম খেতে হচ্ছে। কি আর করার, ওই বেটা সাইকো 6 ফুট 2 ইঞ্চির জল্লাদের জন্য কষ্ট হলেও হাঁটতে তো হবেই। আজ থেকেই এমন হিল পরে হাঁটা প্র্যাকটিস শুরু কর দেয় নূর, কাল আর কষ্ট হবে না তাহলে। স্ট্রোজে আমাকে আর আপিকে বসিয়ে দিল আমার গুণধর ভাইরা আর ফ্রেন্ডারা মিলে। একে একে সব রিলেটিভ এসে এসে লে হামলা ফোর্ট সেকশন করে যাচ্ছে। তার সাথে তো ফটোগ্রাফার মশায় ফ্রি আছে, এই স্টাইলে ওই স্টাইলে দাঁড়িয়ে বসে পিক তুলছে। বলি বেটা কি ক্লান্ত হয় না? আমি তো ইতিমধ্যে তার বসানো দাঁড়ানো স্টাইলে মুভ অন করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, কখন জানি এত মুভমেন্টের জ্বালায় আমার ঘাড়টা তেরা হয়ে যায়। এর মধ্যে আয়াত হাসি খুশিভাবে স্ট্রোজে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। ওর এত অকারণে হাসি দেখে আমার পিত্ত আত্মার রুহু জ্বলে উঠল। যখনই ও আমার সামনে এসে এমন চিরল দাঁতের ক্লোজ আপের হাসি দিয়েছে হি করে, তখনই আমাকে বেশ বর্ষর বাস দিয়েছে এই ছেমরি। কি চাই এখানে? চোখ ছোট করে বলে উঠলাম। কিছু না। তাহলে কোন সুখে এত পুয়া মাছের মতো হ্যাংলা হয়ে দাঁত দেখাচ্ছিস? তোর দাঁত যে পুয়া মাছের মতো অতি 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 মায়েরা রিক্ত সুন্দর, সবাইকে তা বুঝাচ্ছিস? দোস্ত, তুই আমারে এমনই সবার সামনে বলতে পারলি? অসহায় হয়ে। তুই কানা হইলি কবে আয়াত? এখানে সবাই আসলো কোথায় থেকে? ন্যায়। কি নিব? ধর তো। আজীব তো। কি হইছে তোর? এমন করছিস কেন? তোর জামাইকে? কথার মাঝে জামাই আসলো কোথা থেকে? আয় বিরক্তি নিয়ে মুখের সামনে ফোন তুলে তাকাতে ইশারা করল। আয়াতের হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি ইয়াদ ভিডিও কলে,
সাদা কালো, ইউনিফর্মে গাড়ির সিটে হেলাল দিয়েছে, চোখ দুইটো তার অসম্ভব লাল, মুখে তার ক্লান্তির ধকলের ছাপ বোঝা যাচ্ছে তাকে দেখে, কিন্তু মুখে তার সব সময়ের মতো সেই ঘায়েল করার মাতাল করা হাসি দিতে আমাকে ভুলছেন না। এত ক্লান্তির মাঝে উনি উনার মাতাল করা হাসি থেকে বিরতিহীন থাকেন না। কিন্তু আজকের দিনে উনি ডিউটিতে গেছেন দেখেই রাগে আমার আকাশের মেঘগুলো রাগে গর্জন করে উঠল। আমি রাগে ফুসফুস করে অভিমানী সুরে বলে উঠলাম, এই আপনি আজকের দিনে অফিসে গেছেন? আজকে না গেলে কি মহাভারত আপনার অশুদ্ধ হয়ে যেত? বলুন। চুপ কেন? রেগে। উনি আমার বিপরীতে শুধু হাসলেন আর মাথা নাড়িয়ে ছোট করে উহু বলে উঠল, 10 কেজির ওজনের লেহেঙ্গা পরে দাঁত দ্বারা হাতের নখ কেটে অস্থির হয়ে পুরো ঘরময় জুড়ে পায়চারি করছি। কিছুক্ষণ আগে আমাকে ইয়াদের কিছু কাজিনরা মিলে ইয়াদের ঘরে রেখে গেছে বাসর ঘর নামক ফুলের মাঝে। তখন থেকেই টেনশনে ভয়ে আমার পিত্ত, আত্মা, রুহু, কলিজা, হাত পা অতি বরফের মতো জমে বেহাল হয়ে যাচ্ছে মুহূর্তে। ঘড়িতে শুকনো ঢোক গিলে তাকিয়ে দেখি রাত 1:20 বাজছে। যতই রাত গভীর হচ্ছে ততই ভয় এসে আরো জোরো হচ্ছে মনে। অন্ধকার ডিম লাইটের আলোতে রুমে ভুতুড়ে মতো আওয়াজ করে উঠল আমার ফোনের মেসেঞ্জারের টোন। আমি ভয়ে বুকে থুথু দিয়ে আশেপাশে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ড্রেসিং টেবিল থেকে হাত বাড়িয়ে ফোন নিলাম। ফোনের লক খুলতেই নাম ভেসে উঠল চোখের সামনে, আয়াত হোসেন নুরাহাত। মেজাজ গেল আমার তিব্যমান চর্টে। একরিয়াস বিরক্ত নিয়ে মেসেজিং ঢুকেই আয়াতের মেসেজ সিন অন করলাম। দোস্ত কি করস? ঘুমিয়ে পড়েছিস? একটা কথা ছিল, খুব দরকার বলা তোকে। না, ঘুমাইনি। কি বলবি বল। দোস্ত, বেস্টিদের বেস্টি হোক ক্রিভেটি মাইন্ড থেকে নিউটন একখানা গোপন সুয়ে সন্ধান জানা ছিল তোর থেকে। তুই এত রাতে আমাকে ব্যাঙের নিউটনের সুয়ে জানার জন্য মেসেজ দিয়েছিস। জানিস আমি কত টেনশনে ছিলাম? জানি তো, তাই তো খোঁজ খবর নেওয়ার জন্য তোকে মেসেজ দিলাম। যত হোক বেস্টিতমা বলে একটা কথা আছে। আচ্ছা দোস্ত, আজকের দিনে তোর থেকে একটা সায়েন্স জানার ছিল। কি? আমি বিরক্তি নিয়ে টাইপিং করলাম, বাসর রাতে বিলাই মারি কেমন রে? আর মারলেও কথাটা কি সত্য? আয়াতের এমন মেসেজ দেখে আমার মেজাজ গেল তীব্র পরিমাণ চটে কতটা বেয়াদব। আমি রেগে বোম হয়ে কিছু টাইপিং করতে যাব, তখনই পিছে দরজা খোলার আওয়াজ পেলাম। আমি কাপা হাতে এক ঢোক গিলে ফোন নিয়ে ঘুরে পিছু তাকাতেই ঘরের মৃদু ডিম লাইট আলোতে দেখি ইয়াদ। উনি ধীর পায়ে আমার দিকে আসতে লাগলেন। সামনে এসেই বিরক্ত নিয়ে কপাল বাজ করে বলে উঠলেন, এই কি তুমি চেঞ্জর কেন করনি এখনো? আমি কিছু বলতে নিব, বিপরীতে উনি আমাকে মাঝপথে ব্রেক কষে দিলেন হাত দিয়ে, আবার বলে উঠলেন, যাও ফ্রেশ হয়ে এসো। আমি ছোট করে এক নিঃশ্বাস নিয়ে হাতে থাকা ফোনটা পুনরায় ড্রেসিং টেবিলে উপরে রেখে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে থাকা সব গহনাগাটি এক এক করে খুলে রাখতে লাগলাম। এখন মনে হচ্ছে শরীরটার মধ্যে ফাইনালি একটু জান এসেছে আবার। গহনা সব খুলে হাফ ছেড়ে আলমারির সামনে হাঁটা দিলাম। আলমারির সামনে থেকে আমার রাখা লাল লাগেজটা সোফার উপর তুলে ভিতর থেকে একটা সাদা কালো তাঁতের শাড়ি হাতে নিলাম। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। পাক্কা আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম লং শাওয়ার নিয়ে। রুমে এসে চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে দেখি ইয়ার রুমে কোথাও নেই। আমি হাতে থাকা তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে লাগলাম। হঠাৎ পিছু থেকে ইয়াদ বলে উঠল, অজু করেছে। আমি পিছু তার দিকে তাকিয়ে দুই দিকে মাথা দুলালাম, যার অর্থ না। উনি নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে আমার দিকে পুনরায় আবার চেয়ে বলে উঠলেন, অজু করে এসে নূর নামাজ পড়ব। আমি হাতে থাকা তোয়ালেটা ড্রেসিং টেবিলের সামনে ছোট চেয়ারে রেখে ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। মিনিট 5 পর অজু করে এসে দেখি ইয়াদ মাথায় টুপি পরে দুইটো জানামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। আমি লাগেজ থেকে নামাজের হিজাবটা খুঁজে পড়ে নিলাম আর তার সাথে গিয়ে দাঁড়ালাম জানামাজে। নামাজ শেষ হতেই ইয়াদ জানামাজ দুইটো বাজ করে নিজ জায়গায় রেখে দিলেন। আমার ঘুমে চোখ দুইটো ছোট হয়ে আসছে, তাকিয়ে থাকতে আর পাচ্ছি না। গত 2 দিন ধরে ঠিক করে ঘুম হয়নি ব্যাঙের বিয়ের প্রোগ্রামের জন্য। আচ্ছা কি করব এখন আমি? ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, তাই ভালো চুপচাপ ঘুমিয়ে পড়ি।
খাটের সামনে যেতেই ইয়াদ বলে উঠল, কফি খাবে নূর আমার সাথে? আমি ঘুরে ইয়াদের দিকে তাকালাম, চোখের ঘুমগুলো নিমিষেই ছুটে পালাই করল চোখ থেকে। মনে পড়ে গেল ইয়াদের সেই দিনের দেওয়া মেসেজের কথা। বারান্দা নিচে ছোট করে একটা তোশক বিছানো, তার মাঝ বরাবর একটা পিলো দেওয়া। বিছানার আশেপাশে কিছু মরিচা বাতি দিয়ে ডেকোরেশন করা, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো পুরো বারান্দা গ্রিলযুক্ত, কোনায় কোনায় ক্যাকটাস লাগানো। ভূতরাও যে এখানে আসতে ভয় পাবে, আর আসার আগে এত কাটা দেখে দুইবার যে মনে মনে ভাববে, কোনো সন্দেহ নেই। এই অদ্ভুত দর্শন সায়েন্সটা আমার মাথায় ঢুকল না। বারান্দা থেকে ফুলের রাজ্য আর এখানে কাটার রাজ্য সভা করে রেখেছে কেন? কি দেখছ? ফ্রিতে পাগলের কারবার প্রতি দেখছি। বিড়বিড় করে, কিছু বললে? কই না তো। কি আর বলবে? মেকি হাসি দিয়ে উনি আমার পাশে এসে ঘায়ের সাথে একদম ঘা ঘেঁষে বসলেন। আজ আমি আর কিছু বললাম না তাকে, শুধু চুপ করে মাথা নিচু করে বসে আছি। ওনার এত কাছে আসায় মনের হাতুড়িগুলো জোরে জোরে ডাক ঢোল বাজাতে শুরু করেছে। ইতিমধ্যে উফ বাঁচা যায় না এগুলোর জ্বালায়। সাথে নিমিষেই মনে পড়ে গেল সেই কিছুদিন আগে কথা। উনি আমার সামনে এসে সামান্য কথা বললেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে টাই ফিস হয়ে যেত ভয়। কিন্তু আজ মনের মধ্যে একঝাঁক ভালো লাগা কাজ করছে, হয়তো এটাকেই বলে 3 কবুল বলার পরিণতি। আমি নিঃশব্দে আশেপাশে তাকিয়ে মুহূর্তকে অনুভব করছি। উনি পাশে থাকা ছোট ফ্লাক্স থেকে এক মগে কফি ঢেলে আমাকে হাত বাড়িয়ে দিলেন এক গাল হাসি দিয়ে, আর এক মগে নিজের জন্য নিলেন কিছু। আমি ছোট করে মনের সুখে কফি মগে চুমুক দিতেই মুখ আর মুখ রইল না আমার। নিমিষেই ভালো লাগা থেকে সেকেন্ডে টর্নেডোর গতিতে পরিবর্তন হয়ে করলার জুসে চিরতা রসদ যুক্ত হয়ে গেল। আমি খাক্ষ করে কাশতে কাশতে নাকে মুখে কফি উঠে গেল, ফেলে দিলাম ইয়াদের উপর কিছু। ইয়াদ বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। বুঝার চেষ্টা করছেন আমার দিকে তাকিয়ে আসলে হলোটা কি। দোক্কা আমি কাশতে কাশতে ফুসতে ফুসতে রাগে দুঃখে বলে উঠলাম, কত বড় বদ্ধ লোক আপনি, এই ছিল আপনার মনে? আমার আগেই বোঝা উচিত ছিল। আপনি যে আমার সাথে সব সুদে আসলে প্রতিশোধ নেওয়ার চিন্তায় আছেন। কি বলছো তুমি এইসব? বলি, মাথা কি ঠিক আছে তোমার? ঠিক ছিল, এখন ঠিক নেই। সব আপনার জন্য হইছে। এই কি খাওয়াছেন আমারে? ইয়াগ্গো থু থু থু। এই কি করছো তুমি? আমার ক্যাকটাস গাছে ফেলছো কেন? রেগে। এখানে বউ মরছে, তাহারটা চিন্তা নাই। সে পড়ে আসে তার কাটা নিয়ে। এত যেহেতু চিন্তা, তাহলে কাটার সাথেই সংসার শুরু করতেন রাগে দাঁতে দাঁতে চেপে। আব্বু তুমি কার হাতে হাত তুলে দিলে আমার? সরি। আব্বুতে দেইনি, বরং আপনি জোর করে তুলে নিয়েছেন, ভুলে গিয়েছি। সামান্য একটা কফি খেয়ে যে কেউ এমন করতে পারে তা আমার জানা ছিল না। এটা কফি ছিল না, কফির নামে বিষ ছিল কোনটা? এই কারণেই বলি, আপনি যখনই মুখ খুলেন তখনই এমন চিরতাযুক্তা কথা কেন খই ফুটে? টাঙ্কিরে যে চিরতা থাকে তাই। ইউ আর কিছু বলা আগেই ইয়াদের ফোনে ভো করে উঠল। ইয়াদ বসা থেকে দাঁড়িয়ে পকেট থেকে ফোন নিয়ে কানে ধরল। নূর ভ্রু কুচকে ইয়াদের দিকে তাকিয়ে মতিগতি বুঝার চেষ্টা করছে এত রাতে কিঠা বা কল দিল তাকে। ওই পাশ থেকে কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পাশের বিপরীতে ইয়াদ যে শুধু আচ্ছা আচ্ছা বলে মুখের বন্য করে ফেলছে তা শুনছি। ইয়াদ কথা শেষ করে পকেটে ফোন রেখে বলে উঠল, উঠো। কেন? আগে উঠো তারপর বলছি। নূর বিরক্তি নিয়ে অলসতা জাহাজ নিয়ে হেলে দুলে বসা থেকে উঠল। চলো। কোথায়? কথায় কথায় এত প্রশ্ন কেন করো বলো তো? ঠাকুরমার ঝুড়িতে এত গল্প থাকে না যেতটা তোমার ঝুড়িতে প্রশ্ন থাকে। সহজ সরল হিসাব নিকাশ, তার একটাই কারণ, আপনার উপর আমার বিন্দু মায়েরও আর বিশ্বাস নাই তাই। কি আজ্ঞে জি। বড্ড কথা বলো তুমি। এখন চলো তো, গেলেই সব প্রশ্ন ঝুলি বুঝতে পারবা। বলেই ইয়াদ নূরের হাত শক্ত করে ধরে ছাদে নিয়ে আসলো। এই আপনি আমাকে এই মাঝরাতে ছাদে কেন নিয়ে এসেছেন? বলি, ভূতের ভয়টা নেই মনে? হুস বলে নূরকে গুড়িয়ে ইয়াদের বুকে পিঠ ঠেকিয়ে নূরের কাঁধে ইয়াদের থুতনি রাখল।
নূর কাঁপা কাঁপা গলায় বলে উঠল, রোমান্স করবেন ভালো কথা, তা ছাদে কেন? এখন যদি ভূত মশাই এসে রাগে আমার ঘাড়টা কটমট করে মটকিয়ে দিয়ে যায় তখন? ইয়াদ নূরের কথা শুনে নিঃশব্দে হেসে দিল। হাতের ইশারা করল সামনে তাকাতে। কি? আমার দিকে না তাকাই সামনে তাকাও, তাহলে বুঝবা। নূর বিরক্তি নিয়ে সামনে তাকাতে পুরো আকাশ জুড়ে চারদিকে ফানুসের সমাহার। নূর হ্যাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ সামনে 4 তালা ভবন থেকে কেই যেন ওদের এইখানে বড় বড় 2টি লাইট ছুড়ল। নূরের এখন মনে চাচ্ছে ঠিক কষে 2টো চড় দিতে। নূর চোখ হাত দিয়ে বিরক্ত নিয়ে পিছে তাকাতে আর এক দফা হয়ে গেল। ছাদের দেওয়ালে বড় বড় অক্ষরে সেই আলোতে ভেসে উঠেছে, ভালোবাসি প্রয়েসে অফুরন্ত ভালোবাসি তোমাকে। নূরের চোখে পানিগুলো চিকচিক করছে। সাদা এই মেঘের আড়ালে শুভ্র সেজে তুমি আসবে আমার হয়ে নতুন সাজে, নতুন ভোর নিয়ে। সময় যেন থেকে গেছে, চারদিকে স্তব্ধ এই অপেক্ষার আদৌ প্রহর কি শেষ নেই। ইয়াদ বলে উঠল, হুমায়ুন স্যারের একটা উক্তি আছে জানেন তো, সবাই অপেক্ষা করে কিন্তু সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। ইয়াদের বিপরীতে নূর বলে উঠল, মানে? দেখেছিলাম, লাগবে না কারো ভালোবাসা। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, আবার কেউ অপেক্ষা করে। তা তুমি কি করছিলে শুনি? প্রশ্ন বিন্দুতে জিজ্ঞাসা করল। অপেক্ষা, এটাও এই সাইকোর জন্য। তাহলে বলনি কেন? অসহায় সুরে। কারণ আমি আপনার মতো অত শত অসভ্য আর বেইলাজ না। আর আগে আপনিও তো বহিঃপ্রকাশ করেননি নিজের কথা, তাহলে আমি কেন বলবো বলুন? ভ্রু কুঁচকে। তা আজ কেন বলছেন এই কথাগুলো? চোখ ছোট করে পাকিয়ে। আজ নেই কোনো বাধা মোদের মাঝে, তাই। ইয়াদের কাঁধে নিজের 2 হাত দিয়ে। ইয়াদ নূরের কোমর 2 হাত দিয়ে চাপ দিয়ে নিজের আরো কাছে এনে কানের সামনে গিয়ে ফিসফিস করে বলল, অসভ্য, বেলাজ, অভদ্র, সাইকো যাই হয়ে থাকি না কেন সবই তোমার জন্য হয়েছি। কপালের সাথে কপাল ঠেকিয়ে। 3 বছর পর। অপারেশন থিয়েটারের সামনে এদিক সেদিকে পায়চারি করছে ইয়াদ। ভেতর থেকে নূরের আর্তনাদ স্পষ্ট শুনতে পাচ্ছে ইয়াদ, কিন্তু কিছুতেই ভিতরে যেতে পারছে না। দীপ্ত, ইরফান এবং অনিক সান্ত্বনা দিচ্ছে ইয়াদকে, কিন্তু ইয়াদ কিছুতেই শান্ত হচ্ছে না, বারবার ভেতরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইশারা নিজের কোলে থাকা 1 বছরের ছেলের কান্না থামাচ্ছে আর মাকে সান্ত্বনা দিচ্ছে। আয়াত 7 মাসের ভারী পেট নিয়ে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে। দীপ্ত চোখের ইশারা দিয়ে বারবার বলছে বসতে, কিন্তু ও কিছুতেই বসতে চাইছে না। জি হ্যাঁ, দীপ্ত আর আয়াতের বিয়ে হয়েছে 2 বছর হলো, আর 7 মাস আগে তারা জানতে পেরেছে তাদের কোল ও আলো করে কেউ একজন আসবে। এই মুহূর্তে সবাই চিন্তিত নূরকে নিয়ে। হঠাৎ থিয়েটারের ভিতর থেকে নূর চিল্লিয়ে বলে ওঠে, ইয়াদের বাচ্চা তুই কই শালা খচ্চর, আমি তোরে ছাড়মু না বলে দিলাম। এই বলে জোরে চিৎকার করে। কিছুক্ষণ পর নূরের সারাটু শব্দ বন্ধ হয়ে যায়। এতে ইয়াদ ভয় পেয়ে গেল এবং অপারেশন থিয়েটারের দরজার সামনে পাগলের মতো এই নূর নূর বলে চিৎকার করে ধাক্কাতে লাগলো আর কান্না করতে লাগলো। কেউ ওকে থামাতে পারছে না। এমন সময় বাহির থেকে থিয়েটারের ভিতর থেকে ভেসে আসা বাচ্চার কান্না শুনতে পেল ইয়াদ। আসিফ সাহেব আর রফিক সাহেব 2 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে চিল্লিয়ে বলে উঠে আলহামদুলিল্লাহ। থিয়েটারের দরজা খুলে হাসি খুশি মুখে ডাক্তার এসে বললেন, কংগ্রেস, আপনার মেয়ে হয়েছে। ডাক্তারের কথা শুনে সবাই খুশিতে হেসে দিল, শুধু ইয়াদ বাদে। ইয়াদ উত্তেজিত কণ্ঠে বলে উঠে, আমার ওয়াইফ নূর কেমন আছে? ও ঠিক আছে তো, কিছু হয়নি তো ওর? ডাক্তার, বেশ ভালো আছে, ভয়ের কিছু নেই। আসুন দেখে যান মা ও মেয়েকে, আপনার ওয়াইফ আপনাকে ভিতরে ডাকছেন। ডাক্তারের কথাটা বলতে দেরি, কিন্তু ইয়াদের ঝড়ের গতিতে ভেতরে যেতে দেরি নেই। ইয়াদ থিয়েটারে এসে দেখে এক নার্স নূরের পাশে দাঁড়িয়ে বেবি দেখাচ্ছে আর নূর চোখের পানি ঝেড়ে বাবুর হাত ধরে আছে। বাবু হাত মুখে কপালের সামনে এনে ছড়াছুটি করে কেঁদেই যাচ্ছে। একবার আধো আধো ছোট নতুন হাত মুঠো করছে তো একবার খুলছে। নূর নার্সের দিকে তাকাতেই নার্স মুচকি হেসে নূরের কোলে তার ছোট্ট রাজকন্যাটাকে নূরের হাতে দিল। এখনো কেঁদেই যাচ্ছে বাবু হাত পা ছড়িয়ে। ইয়াদ দরজার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তকে তৃপ্তি নিয়ে অনুভব করছে আর দেখছে।
সুখের মুহূর্তেগুলো আসলেই এক অন্যরকম ভালো লাগা অনুভূতি হয়। এক পা করে নূরের দিকে যেতে থাকে ইয়াদ। নূর বাবুর ছোট ডান হাতটা নিজের হাতে নিয়ে ছোট করে চুম্বন করল। নূর চোখ তুলে সামনে তাকাতেই দেখল ইয়াদ দাঁড়িয়ে আছে আর তার চোখ মুখ লাল হয়ে আছে। তার চোখগুলো বলে দিচ্ছে নূরকে সে যে কত কান্না করছে বাহিরে। এতে নূর নিঃশব্দে হাসল। ইয়াদ চুপচাপ নূরের পাশে বসে বাবুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নূর ইশারা করল বাবুকে নিতে, কিন্তু সে ঠোঁট কামড়িয়ে মাথা দুলিয়ে না করল। এতে নূরের রাগ হল। ক্ষণিক সময় বাদে বাবুর মাথায় হাত বুলালো ইয়াদ এবং তার কপালে গম্ভীর চুম্বন করে কান্না করে দিল। তারপর নূরের কপালে কপাল রেখে বলে উঠল, থ্যাংক ইউ নূর, আমাকে ইয়ান না দিয়ে ইনায়াত দেওয়ার জন্য। আজ জানো না তুমি আমাকে ঠিক কতটা খুশি দিয়েছ। তুমি আমাকে একটা রাজকন্যা উপহার দিয়েছ, যা হবিকল তোমার মতো হয়েছে দেখতে। নূর ইয়াদের চোখের পানিগুলো ক্যানালযুক্ত হাতে মুছে দিল। ইয়াদের হাতে উপর নিজের হাত রেখে বলে উঠল তার বিপরীতে, ওহু আমি কিছু করিনি, সবটাই আল্লাহর রহমতে হয়েছে। আপনি জানেন কখন আল্লাহ প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান দেন আমাদের? যখন আল্লাহ তাআলা আমাদের উপর খুব 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 করে বেশি খুশি হন, তখন আশীর্বাদ স্বরূপ আমাদের কোলে প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান দেন। আর কে জানতো মশায়, আমার মতো ভোলা ভালা একটা নিরহ বাচ্চা মেয়ের কপালে এমন সাইকো ছেলে লিখা ছিল, যে কথায় কথায় খালি আমাকে ধমকাই। সবই কি স্যার বুঝলেন? তাই তো ঘুরে ফিরে এসে এক করে দিলেন আমাদের। অতঃপর এই সাইকো ইয়াদ থেকে নূর মিশে আমাদের কোল আলো করে আজ কন্যা সন্তান ইনায়াত এসেছে। বুঝলে আমার ইনায়াতের বাবাই? ইয়াদ নিমিষেই হেসে দেয় নূরের কথা শুনে। বেঁচে থাকুক তাদের টকঝাল ভালোবাসা, এভাবে চলুক সব সময় এবং ভালো থাকুক তাদের ছোট পরিবার। সমাপ্ত।